আধির বদলে তেভাগা চাই, কর্যধানের সুদ নাই, বিনা রসিদের ভাগ নাই, জান দেব তবু ধান দেব না। গত শতাব্দীর 4 বা 5-এর দশকে এই স্লোগানগুলোকেই হাতিয়ার করে শুরু হয়েছিল তেভাগা আন্দোলন। ইতিহাস বিস্তৃত বাঙালি অনেক কিছু ভুলে গেছে, হয়তো এটাও ভুলে গেছে যে অবিভক্ত 24 পরগনার এই সন্দেশখালী এলাকাতেই তেভাগা আন্দোলন একটা অন্য মাত্রা পেয়েছিল। জমিদার জোদ্দারদের বিরুদ্ধে সেই আন্দোলনের মাটিতেই তেভাগা আন্দোলনের প্রায় 75 বছর পর আজ স্লোগান উঠছে অত্যাচারী নেতাদের বিরুদ্ধে। তেভাগা আন্দোলনে সন্দেশখালীর ওই বেরমজুর গ্রামে জোরদার দেবেন্দ্রনাথ সরকারের কাছারি বাড়িতে আগুন লাগিয়েছিলেন কৃষকরা। আর 2024-এর সন্দেশখালী জ্বলছে শাহজাহান, শিবু, উত্তমদের ভেরি আর পোলট্রি। আজকের ঘটনাবহুল সন্দেশখালীর ঘটনাপ্রবাহ কিন্তু শুরু হয়েছিল রেশন দুর্নীতিকাণ্ডে অভিযানে যাওয়া ইডির ওপর হামলার ঘটনা দিয়ে। আর 15 দিনের মধ্যে সেই জল গড়ালো নারী নির্যাতনের অভিযোগে। এই ঘটনাপ্রবাহই আমাদের আজকের এই সভার বিষয়। আজকের সভার বিষয় অত্যাচারের ভয়াবহ অভিযোগে তোলপাড় আজ গোটা সন্দেশখালী। সরকার আছে লুকোনো নেতার পাশে, মিলবে বিচার নাকি শুধু চোরাবালি? দেখুন, তেভাগা আন্দোলনে শহীদ হয়েছিলেন সন্দেশখালীর রবিরাম, রতিরাম, চামু বিশ্রা। সম্ভ্রম হারিয়েছিলেন ওই কাকদ্বীপের অহল্যা বাতাসীরা। দুর্ভাগ্যজনকভাবে আজকের সন্দেশখালীতে উঠছে আজকের অহল্যা বাতাসীদের সম্ভ্রম লুঠের অভিযোগ। তেভাগার সঙ্গে নিঃসন্দেহে কারণ আর ব্যাপকতার বিস্তর ফারাক, কিন্তু তা সত্ত্বেও আজকের সন্দেশখালীও একই রকম উত্তাল, যেখানে জঙ্গি দমনের কায়দায় গ্রেফতার করা হয় সাংবাদিককে। আজ এই অনুষ্ঠান শুরু করব আমাদের সবার মধ্যে যাঁদের বলার অধিকার সব থেকে বেশি তাঁদের দিয়ে। সন্দেশখালী থেকে এই অনুষ্ঠানে এসে যোগ দিয়েছেন 4 জন। আপনারা জানেন যে সঙ্গত কারণেই তাদের নাম পরিচয় আমরা গোপন রাখব, এর আগেও রেখেছি। শুরুতেই শুনবো তাদের কথা। সরাসরি যারা সন্দেশখালী থেকে এসছেন আপনাদের কাছে চলে যাব। আপনারা বলুন, এই মুহূর্তে আপনারা ঠিক কী চাইছেন? আজকে 20শে ফেব্রুয়ারি কী চাইছেন আপনারা? বলুন প্লিজ। আমরা আজকে চাইছি সন্দেশখালী এলাকা যেমন আগে খুব শান্ত শৃঙ্খলা সুস্থভাবে আমরা যেমন জীবনযাপন করতাম সেই রকমই আমরা চাইছি। আজকের যে এই মেয়েরা এই রাস্তায় নেমেছে, লাঠি ঝাঁটা যে যেমন পেরেছে অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছে, কেন নামতে হয়েছে তাদেরকে? তাদের তো নামা উচিত ছিল না। তারা ঘর সংসার করবে, ছেলে মেয়ে মানুষ করবে, তাদেরকে স্কুলে কলেজে পাঠাবে, কিন্তু তাদের তো আন্দোলন করার কোনো দরকারই ছিল না। ছিল কি? এই দীর্ঘ কয়েক বছর তাদের নির্যাতিত শাসন মানতে মানতে মানে সন্দেশখালীর পুরুষরা খুব পুরুষরা খুব অতিষ্ঠ হয়েছিল। সে অতিষ্ঠ হতে হতে এই অত্যাচারের মাত্রা মানে প্রচণ্ড হারে বেড়ে যাওয়ার জন্য তাদের আস্তে আস্তে মানে পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কারণ তারা বুঝেছে যে এইভাবে বাঁচা যায় না। বাঁচতে গেলে মানে কিছু না কিছু করতে হবে। তাই আজকের এই হচ্ছে মেয়েরা প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে। এখনো পর্যন্ত তো শিবু হাজরা এবং উত্তম সর্দার গ্রেফতার হয়েছে, আপনারা কিছুটা আশ্বস্ত হয়েছেন? না, এখনো কিছু আমরাও এখনো আশা মানে কোনো কিছু আশা পাইনি। কারণ আমরা যে আজকে এইখানে এসেছি আপনাদের কাছে আমাদের সন্দেশখালীর কিছু কথা বলতে, নিশ্চয়ই, কিন্তু আমাদের পরিবার এখনো কিন্তু মানে ওরা কিন্তু এখনো সুরক্ষা নেই। আমরা যে আজকের এখানে এসে আমরা হচ্ছে আপনাদের সামনে মুখ ঢাকিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে না? কেন আপনারা সুরক্ষিত নন মনে করছেন? এই জন্য মনে করছেন যে এখনো শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করেনি, নাকি এই জন্য যে শিবু হাজরা বা উত্তম সর্দাররা পরে বেরোলে আপনাদের ক্ষতি হতে পারে? কেন? অবশ্যই শেখ শাহজাহানকে তখন তো গ্রেফতার হয়নি, এবং এই যে শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান যারা আছে এরা কিন্তু এদের কিন্তু শাস্তি না হলে এরা যদি কোনো রকমের ছাড়া পেয়ে যায় পুরো সন্দেশখালীকে জ্বালিয়ে দেবে। প্রত্যেকটা ঘরে কি বলবো মানে প্রত্যেকটা ঘরে রক্ত বন্যা বয়ে যাবে। আর সরকারের তরফে কিছু ক্যাম্প করা হয়েছে। আমি একজন মন্ত্রীকে শুনলাম, সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, তিনি গিয়ে বলছেন যে যা টাকা বাকি আছে ইত্যাদি সেটা দল দিয়ে দেবে। এইগুলো কি আপনারা আশ্বস্ত হচ্ছেন? প্রথম দিন শুধু সরকারের ক্যাম্পে অভিযোগ জমা পড়েছে 200টারও বেশি। তো এইগুলো নিয়ে আপনারা কি বলছেন? আর এত টাকা বাকি ছিলই বা কি করে?
এতজনের? হ্যাঁ, এই মানে টাকাগুলো তো ওরা মানে কখনোই দেয়নি। টাকা দেওয়া তো দূরে যাক, মানে শুধু টাকার প্রশ্ন এখানে আমরা টাকার কথাটা বলতে চাইছি না। নিরীহ মানুষ বা মেয়েদের উপরে যে অত্যাচার হচ্ছে সেইটাই হচ্ছে কি আমরা আজকের এখানে তুলে ধরতে এসেছি। এখন আপনারা কোথায় কিভাবে মানে সুরাহার দেখছেন, মানে কি করলে আপনারা নিশ্চিন্তে সুরক্ষিতভাবে সন্দেশখালিতে নিজের বাড়িতে নিজের গ্রামে নিজের কাছের মানুষদের সঙ্গে থাকতে পারবেন? কি কি চাইছেন, আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে কি, মানে দুজন তো অ্যারেস্ট হয়েছে, আরেকজন আছে যে শেখ শাহজাহান, তাকে অ্যারেস্ট করতে হবে এবং তার যথাযথ মানে কঠোর থেকে কঠোর শাস্তি যদি হয় তাহলে একমাত্র হচ্ছে সন্দেশখালীরা সুস্থ হতে পারে, কারণ তারা যেন ওই এলাকায় আর না ঢুকতে পারে। আচ্ছা, এই যে এখন রোজ সন্দেশখালী নিয়ে বিরোধী দলের নেতা নেত্রীরা যাচ্ছেন, তাদের আটকানো হচ্ছে, 144 ধারা একটার পর একটা ঘটনা ঘটছে, মানে কার্যত সন্দেশখালীর দিকে গোটা পশ্চিমবঙ্গ গোটা দেশ তাকিয়ে আছে। তো এইটার আপনার মনে হচ্ছে যে এটা যখন থাকবে না, হ্যাঁ, তখন আপনাদের বিপদ বাড়তে পারে? হ্যাঁ, কারণ এই যে আজকের মিডিয়ারা আমাদের কাছে যাচ্ছে, ওরা আজকে যাবে, কালকে যাবে, পরশু যাবে, 1 মাস যাবে, 6 মাস যাবে, কিন্তু তারপরে তো আর যাবে না। এই যে বিরোধী দলের কথা আমি বলবো না, ঠিক আছে, আমরা হচ্ছে কি ওখানে আমরা নিরক্ষভাবে কিন্তু সবাই কিন্তু আমরা হচ্ছে কি আমাদের যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আছে তাকে আমরা খুবই ভালোবাসি, তাকেই কিন্তু আমরা সাপোর্ট করি। না সাপোর্ট করলে উনি কি বছরের পর বছর আমাদের সন্দেশখালীতে কি উনি আসনগুলো কি পেতেন না? আমরা তাকে ভালোবেসে তার ভালোবাসার প্রতিদান পাচ্ছি। আজকে সন্দেশখালীর মানুষ ভালোবাসার প্রতিদান পাচ্ছে ওনার কাছ থেকে। আমি এখানে দুটো কথা বলবো। এক হচ্ছে, আপনি যথার্থই বলেছেন, এই পরিসংখ্যান আমি বারবার দিই যে গত পঞ্চায়েত ভোটে সমস্ত স্তরে 90%-এরও বেশি আসনে তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে নিঃসন্দেহে আপনারা বলছেন যে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা আছে, প্রধানমন্ত্রীর ওপর ভরসা আছে, কিন্তু পুলিশের একটার পর একটা প্রেস কনফারেন্সে আমরা দেখেছি যে পুলিশ তৎপরতার কথা বলছে, শাসক দল বহিরাগতদের কথা বলছে, অর্থাৎ বাইরে থেকে লোক আপনাদের জায়গায় আপনাদের দুটো ব্লকে সন্দেশখালীতে বহিরাগতরা এসছে, বাইরের লোক এসছে, আপনারা মানবেন? হ্যাঁ, সত্যি কি বাইরের লোক আছে? বহিরাগত বলতে ওখানে বোঝায় শিবু হাজরা, শেখ শাহজাহান আর উত্তম সর্দার, আর যে প্রধান আছে সে মেদিনীপুরের, ওরা হচ্ছে বহিরাগত। আমরা তো বহিরাগত নয়, আমরা চাইছি যে দিদি আমাদের ওখানে যাক, আমরা আধার কার্ড, আই কার্ড, জমির দলিল, রেশন কার্ড, বাচ্চাদের পোলিও কার্ড সব দেখাতে চাই। দিদি গেলে আমরা দেখাতে চাই যে আমরা বহিরাগত কি স্থানীয়, এটা তো দিদি যেতে পারে, গিয়ে তো দেখতে পারে যে আমাদের কি অবস্থায় আমরা আছি। দিদি কেন গেল না এতদিন? আমাদের মায়েদের আকুতি মিনতি কেন গেল না দিদি? আমাদের কাছে গেলে তো দেখতে পারতো দিদি যে আমরা কি অবস্থায় আছি। নারী নির্যাতন আজকের আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে মায়েদেরকে, আজকের যে অবস্থার মধ্যে আছি আমরা। আজকে দিদি যদি যেত, একটা নারী মা মাটি মানুষ, আজকে আমাদের সত্যি মানুষ মাটির তলে আমাদের মিশিয়ে দিচ্ছে। শেখ শাহজাহান ও হচ্ছে আজকে এতদিন পালিয়ে বেড়াচ্ছে, তাকে ধরা হচ্ছে না। ও যদি না ধরা পড়ে আমাদের কিন্তু বাঁচার কোনো আশা থাকবে না, কোনো রকমভাবে আমরা বাঁচতে পারবো না। ও যদি শিবু হাজরা যদি জেল থেকে বেরিয়ে আসে বা উত্তম বেরিয়ে আসে, আমাদের কিন্তু সত্যিই রক্তবন্যা বয়ে যাবে, ঘরে ঘরে গিয়ে খুন করে আসবে। প্রশাসন কিচ্ছু করবে না, শুধু হাত বাঁধা তো প্রশাসনের। প্রশাসন বসে বসে দেখছে, আমরা যখন কোনো কেস নিয়ে যাচ্ছি ওদের কাছে পাঠিয়ে দিচ্ছে, কোনো কিছু নিয়ে গেলে ওদের কাছে পাঠিয়ে দিচ্ছে। তাহলে আমরা যাব কোথায়, কার কাছে যাব? গেলে এই শান্তি পাবো? আমাদের শান্তি চাই, অন্য কিছু চাই না। ঠিক, ওদেরটা কারা? আপনি বলছেন, আমরা দেখছি পুলিশ প্রেস কনফারেন্স করে বলছেন যে আমরা অভিযোগ নিতে তৈরি। এতদিন যখন অভিযোগ নিয়ে আপনারা যেতেন, বলছেন ওদের কাছে, এই ওরাটা কারা? ওরা হচ্ছে আমরা নিজেরাই যেতাম। হ্যাঁ, না, আমি বলছি আপনারা গেলেন, আপনি বললেন না যে পুলিশ ওদের কাছে পাঠিয়ে দিত, শিবু হাজরা শাহজাহান শেখের কাছে পাঠিয়ে দিত যে ও বিচার আমরা করতে পারবো না, ওদের কাছে যাও, ওরা করে দেবে। এইটা ছিল থানার ভূমিকা, পুলিশের ভূমিকা। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলছেন যে শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছেন এবং তিলকে তাল করা হচ্ছে, এত বড় কোনো ঘটনা নয়। অত বড় সে যে আমাদের উপরে যেভাবে অত্যাচার করেছে
সে অত্যাচারের তো কোনো সীমা নেই। জমি দখল থেকে শুরু করে আমাদের খেলার মাঠ থেকে শুরু করে মানুষদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া, নদীর বাঁধ তৈরি করতে গিয়ে মানুষদের কাছে যে জমি, যাদের জমি আছে তাদের কাছে টাকা তোলা, রাস্তার নাম করে রাস্তা হচ্ছে না, কলে জল নেই, তাহলে মানুষ সব দিক থেকেই তো দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। মানুষ বাঁচার আশা দেখতে তো পাচ্ছেই না। আজকে জব কার্ডের টাকা নেই, কোনো কিছু নেই, তাহলে আমরা মানুষগুলো খাবো কি? বাচ্চাদের কি মুখে তুলে দেবো? বাচ্চাদের স্কুলের পড়াশোনার খরচ আছে, প্রত্যেকটা মানুষের জীবন জীবিকা তো আছে, তার মধ্যে আমরা কি করে চলবো? এইগুলোর জন্যই তো আমরা শান্তি চাইছি, যে আগে যেমন ছিল আমাদের শান্তি ফিরিয়ে দিক। দেখুন, রাজ্যের সেচ মন্ত্রী বলছেন একদম এইভাবে যে জমি ফেরত হবে, টাকা ফেরত হবে, দরকার হলে দল টাকা ফেরত দেবে। এই যখন বলছেন পার্থ ভৌমিক, আপনারা কেন বিশ্বাস করছেন না বা কেন আশ্বস্ত হচ্ছেন না, নাকি আশ্বস্ত হচ্ছেন? টাকা ফেরত দিলে কি সব কিছু হবে? শাহজাহান শেখ এখনো বাইরে ঘুরছে, ওর যখন আবার টাকা দিয়ে আবার ফের দলে আসবে, তখন আমাদেরকে এক এক করে খুন করবে, তখন কোথায় পাবো সবাইকে আমরা? এই যে আমাদের উপর যে অত্যাচারগুলো হচ্ছে তার মূল্য দিতে পারবে? যে আমরা দিনের পর দিন যে অত্যাচারিত হয়েছি সে মূল্য কেউ দিতে পারবে? কতদিন না খেয়ে আমাদের দিন কেটেছে, সেই দিনগুলো কি ফিরিয়ে দিতে পারবে? আজকের আমাদের 1 মাস ধরে এই অত্যাচার চলছে, আমাদের ঘরে বাচ্চা কাচ্চার মুখে ভালো করে খেতে দিতে পারছি না, টাকা নেই, পয়সা নেই, বাচ্চাগুলোকে ভালো মন্দ পড়াতে পারছি না, স্কুলে যেতে পারছি না। তার মূল্য কিভাবে? পয়সা দিয়ে কি সব মূল্য দেওয়া যায়? পয়সা দিয়ে কি সব মূল্য হয়? এখন রাজ্য সরকারের তরফে পুলিশ প্রেস কনফারেন্স করে বলছেন যে আপনারা অভিযোগ নিয়ে আসুন, আমরা বিচার দেব, আমরা তদন্ত করব। অভিযোগ নিয়ে কি পুলিশের কাছে এখন যাচ্ছেন? হ্যাঁ, আমরা যাচ্ছি, দিয়েছি, এখনো কোনো তার ইয়ে হয়নি, এখনো হচ্ছে, আমরা দিচ্ছি। আমরা তো গতকাল তো দিয়েছি, কেস জমা দিয়েছি, এখন কি হয় দেখা যাক। শাহজাহান শেখ না ধরা পড়লে আমাদের সত্যি সন্দেশখালীতে রক্তবন্যা বয়ে যাবে, মাটির মানুষ আর থাকবে না, সব মাটির তলায় সব। আমার এখানে আপনার কাছে শেষ প্রশ্ন থাকবে যে আপনি বলছেন শাহজাহান শেখ ধরা না পড়লে এই হবে, রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা প্রেস কনফারেন্স করে বলছেন যে ধরার দায়িত্ব আমার নয়, ইডি ধরবে শাহজাহান শেখকে। আজকের যে কাউকে তো ধরতে হবে, ধরাটা তো দরকার, কে ধরবে না ধরবে সেটা তো বড় কথা নয়, ওনাকে তো ধরতে হবে। না ধরলে আজকের আমরা সত্যি আজকের রাত হলে ঘুমাতে পারি না। কি কারণে? ভয়ে। আজকের আমাদের ভয়ে ঘুমাতে পারি না, ভালোভাবে যে বাজারে আসবো সে ভয়েও বাজারে আসতে পারি না, বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো, সেখান থেকে তুলে নিয়ে যাবে, বলবে বাচ্চাদেরকে মারলে মা বাবা আসবে, এসবগুলো তো হবে, এসবগুলো তো থামবে না ওকে না ধরলে। বেশ, শাসক দল বলছে, তৃণমূল কংগ্রেস বলছে যে কিছু কিছু পকেট সন্দেশখালীতে চিরকাল ছিল যেখানে বিরোধীরা স্ট্রং। আজকেই কুণালদা আছেন, কুণালদা প্রেস কনফারেন্স করেছেন যে সোজা কথা যে বিরোধী দল আপনাদের দিয়ে নাটক করাচ্ছে। বিরোধী দল কেউ নেই, আমরা দিদিকেই ভোট দিয়েছি বলে তো দিদি আজকে এসছে। বিরোধী দল থাকলে কি ওখানে কি ইয়ে হতো? আমাদের অন্য বিরোধী দল থাকলে দিদিকে আজকের আসতে পারতো? শেখ শাহজাহানের মতো লোক আসতে পারতো? শিবুর মতো লোক কি আসতে পারতো? না উত্তমের মতো এই 13 বছর ধরে অত্যাচার চালাতে পারতো বিরোধী দল থাকলে? সেটা বলুন। ওরা যেভাবে অত্যাচার চালিয়ে গেছে এখনো চালাচ্ছে, তাহলে আমরা তো ভয়ে রাত্রিবেলা ঘুমাতে পারছি না। বিরোধী দল থাকলে কি এটা হতো? তাহলে আমরা তো ভোট দিতে পারি না কেন? আমরা গেলে আমাদের ভোটটা দেওয়া হয় না কেন? আমাদের ভোট জোর করে ছিনিয়ে নেওয়া হয় কেন? যদি বিরোধী দল থাকবে, বিনা প্রতিদ্বন্দ্বিতা ভোট প্রার্থী নেই কেন? যদি বিরোধী দল থাকবে, প্রতিদ্বন্দ্বী তো নেই, প্রতিদ্বন্দ্বী নেই মানে এটাই তো বিরোধী দল ওখানে কেউ নেই। আমরা দিদিকেই ভালোবাসি, এই নয় যে বহিরাগতদেরকে চাই। অত্যাচার সহ্য করতে হবে, দিদিকে ভালোবাসি বলে অত্যাচার মুখ বুজে সহ্য করবে এ তো নয়। দিদিকে ভালোবাসি বলে ওদের অত্যাচারে অত্যাচারিত হব, দিন রাত পার্টি অফিসে মিটিংয়ের নাম করে নিয়ে যাবে, বসিয়ে রেখে দেবে, রাত 12টা নয় 1টা নয় পিঠে করাবে, শাহজাহানের লোক খাবে বলে। এইসব অত্যাচার আমরা কেন সহ্য করব? বহিরাগতরা এসে আমাদের স্থানীয় বাসিন্দাকে মানে মারধর থেকে শুরু করে সব কিছু হচ্ছে, কোদালের বাঁট দিয়ে পুরুষদেরকে তুলে নিয়ে গিয়ে মারা হচ্ছে। শেষ পঞ্চায়েত ভোটে ভোট দিতে পেরেছিলেন না? এবারেও তো ভোট দেওয়া হয়নি, আমাদেরকে বলেছে ভোট হয়ে গেছে। আর 95% লোকের মধ্যে, এই 100% লোকের মধ্যে 25% লোক তো এখানে নেই, তাদেরও ভোট হয়ে গেছে। তারা তামিলনাড়ু, গুজরাট, কেরালায় যেখানে আছে তাদেরও তো ভোট হয়ে গেছে।
আমাদের তো যেতে হচ্ছে না, ব্যালট বাক্সে ভর্তি হয়ে যাচ্ছে, ভোট হয়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী নেই মানে তারা ছাপ দিয়ে নিয়ে নিচ্ছে। রাজ্য সরকারের এত প্রকল্প, কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, এতগুলো প্রকল্প, কোনো প্রকল্পের সুবিধে আপনারা কি পান? লক্ষ্মীর ভাণ্ডার পাই, টাকা দিয়ে কি আর নিজের ইজ্জত বিক্রি করতে যাবে? টাকা পাই বলেই কি নিজের ইজ্জত বিকিয়ে দিতে হবে? টাকা দিয়ে কি সব কিছু হয়? টাকা দিচ্ছে দিদি আমাদের সুবিধার জন্য, এই নয় পার্টি অফিসে গিয়ে গল্প করার জন্য দিদি আমাদের টাকা দিচ্ছে। পার্টি অফিসের লোকদের মন ঠিক করার জন্য টাকা দিচ্ছে, আমাদের সুবিধার জন্য তো দিদি টাকা দিচ্ছে। ঠিকই, ছোট্ট একটা শব্দ ওনারা বললেন, 2 অক্ষরের শব্দ কিন্তু বিরাট ব্যঞ্জনা, ভয়। আমি ভয়ের ব্যাখ্যায় আসব, কিন্তু ওনারা যখন বলছিলেন আমার মনে পড়ে যাচ্ছিল যে পৃথিবীতে যতগুলো সর্ববৃহৎ কৃষক আন্দোলন হয়েছে গোটা পৃথিবীতে, বাংলার তেভাগা আন্দোলন তার মধ্যে অন্যতম। সেই আন্দোলনের পীঠস্থান এই উত্তর 24 পরগনার সন্দেশখালী। আজও সন্দেশখালীর বেরমজুরের কাছারিবাড়ি এলাকায় তেভাগা আন্দোলনের ওই স্মারক স্তম্ভটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, বলিষ্ঠ মুঠোয় ধরা ধান কাটার কাস্তে। আজ সেই জমি থেকে স্লোগান উঠছে, শিবু শাহজাহানদের শাস্তি চাই। দেখুন, আমরা জানি যে জমিদারি অধিগ্রহণ আর প্রজাসত্ব আইন 1950, এর মাধ্যমে চিরস্থায়ী বন্দোবস্ত এবং জমিদারি প্রথার বিলোপ ঘটে। কিন্তু সন্দেশখালীতে অত্যাচারের বিলোপ কবে ঘটবে? ঠিকই তো, অভিযোগ করলেই তো সত্যি হয়ে যায় না। যেটা এই মহিলাদের ক্ষেত্রে সঠিক হলে এই পেশায় আমার সতীর্থ সন্তু পানের ক্ষেত্রে বেঠিক হবে কেন? অভিযোগ করলেই সত্যি হয়ে যায় না। আসল কথা হলো ডিনাইয়াল কেন? শুরু থেকেই, তদন্ত শুরুর আগেই ডিনাইয়াল কেন? অভিযোগ সত্যি কিনা তার নিরপেক্ষ বিচার হোক। যাই হোক, আমার পরের বক্তা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল আজকেই সন্দেশখালী থেকে সোজাই ফিরছে। নমস্কার জানাই এবিপি আনন্দের সমস্ত আধিকারিককে, সমস্ত দর্শকদের, আমার সমস্ত সম্মানীয় আজকে যারা প্যানেলিস্ট এসছেন তাদেরকে, এবং সবথেকে বেশি ধন্যবাদ জানাই সুমনকে, আজকে সন্দেশখালীর আমাদের এই মা বোনেদের আজকে এখানে নিয়ে এসছেন তার জন্য। আজকে আমাকে এখানে কিছু কথা বলতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সোজা আসছি সন্দেশখালী থেকেই, আজকেও আমরা সন্দেশখালী গেছিলাম। সন্দেশখালী অবধি যদিও বা আমাদের বিধায়কদের যেতে দেওয়া হয়নি, কিন্তু আমাদের দল থেকে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা এবং আমাদের একজন বিধায়ক গেছিলেন, আমাদের সেটাই শান্তি। আজকের যে বিষয়, সেই বিষয় নিয়ে বলতে গেলে প্রথমেই বলি, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। আজকে রাজ্যপাল যেটা বলছেন সমস্ত মিথ্যে কথা, আজকে বিজেপি যেটা বলছে সব মিথ্যে কথা। আজকে কেন্দ্রের যে উইমেন্স কমিশন তারা যেটা বলছে সব মিথ্যে কথা। আজকে এসসি কমিশন এসেছে, তারা যেটা বলছে সব মিথ্যে কথা। আজকে সন্দেশখালীর এই মা বোনেরা যেটা বলছেন সব মিথ্যে কথা। বাংলার মা বোনেরা যেটা বলছেন সব মিথ্যে কথা। এটা ক্ষুদিত পাষাণের আমাদের মেহের আলী সাহেব বলছেন না, এটা বলছেন, মানে তার প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি আমাদের মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়, তার গলা দিয়ে, তার চোখ দিয়ে আমরা যেটা দেখে এসেছি সেই 2011 থেকে, তিনি যেভাবে আমাদের দেখিয়েছেন আর কি, সেটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। মনে পড়ে পার্ক স্ট্রিটের সেই ধর্ষণ, সুজেটের ধর্ষণ হলো, বলা হলো সাজানো ঘটনা। আজকে যারা সন্দেশখালীর মা বোনেরা এসছেন, এটাও কি সুমন সাজানো ঘটনা? সাজিয়ে নিয়ে এসছো নাকি তাদেরকে এখানে? আজকে সুজেটের ঘটনাকে বলা হয়েছিল ছোট্ট ঘটনা। আমাদের দিদি রয়েছেন এখানে, কাকলিদি, কাকলিদি মনে পড়ে আপনি বলেছিলেন সুজেট সম্বন্ধে ওই খদ্দের আর গণিকার মধ্যে রেট নিয়ে একটু গন্ডগোল হয়েছে, তাই জন্য। তারপর সন্দেশখালী না, হাঁসখালী,
ছোট্ট 13-14 বছরের স্কুলে পড়া মেয়ে, প্রথমেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বললেন প্রেম ছিল, পেটে বাচ্চা ছিল। বাহ, তাই জন্য ইজ জাস্টিফাইড। গণধর্ষণ তৃণমূলের নেতার ছেলে করবে ফুর্তি করার জন্য, বার্থডে পার্টিতে, জন্মদিনে ফুর্তি করার জন্য, তাই জন্য গণধর্ষণ হবে, জাস্টিফাইড। তারপরে আমরা দেখলাম কামদুনিতে কি দেখলাম? এই মমতা সরকার তার পুলিশ দায়িত্ব নিয়ে সেই মেয়েটির যত প্রমাণ সব লোপাট করে দিল। আজও মেয়েটি আর মেয়েটির পরিবার তারা বিচারের জন্য কাঁদছে। আর তারপরে সন্দেশখালী, আমাদের মুখ্যমন্ত্রী বললেন বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে ইডি টার্গেট করছে। ইডি আজকে শেখ শাহজাহানকে টার্গেট করছে এবং শেখ শাহজাহানকে টার্গেট করে ইডির পিছন পিছন আরএসএস আর বিজেপি ঢুকে পড়ল। তিলকে তাল করা হচ্ছে। কত রেসপন্সিবল না, কত রেসপন্সিবল একটা স্টেটমেন্ট। তিলকে তাল করার ঘটনাতে পরে আসছি। দিদিরা এক্ষুনি বললেন না পিঠে উৎসব, আমরা সবাই পিঠে খেতে খুব ভালোবাসি। আই এম শিওর কুণাল দাও খুব ভালোবাসেন, কাকুলি দিও খুব ভালোবাসেন। কিন্তু এখন পিঠে নামটা শুনলে আমরা কি খুব স্তব্ধ হয়ে যাই, কারণ সন্দেশখালীর মা বোনেরা আমাদের একটা অন্য রকমের পিঠে উৎসবের কথা বলেছে। যে পিঠে উৎসব রাতের অন্ধকারে মা বোনেদের রাত্রির 10টা, 11টা, 12টা, বিকেল বেলায় শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের গুন্ডা বাহিনী মোটরসাইকেল নিয়ে আসবে, এসে দেখে যাবে কার বাড়িতে সুন্দরী বউ আছে। কারণ পিঠে বানাবার জন্য তাদের কিন্তু একটু বেশি চাহিদা। তারপরে সেই মোটরসাইকেলের পিছনে আপনাকে যেতে হবে তৃণমূলের পার্টি অফিসে এবং সেখানে আপনাকে পিঠে বানাতে হবে। কোনো কোনো সময় বলা হয়েছে মিটিং আছে, চলো মিটিং। 30 জনকে ডাকা হলো, 28 জনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, 2 জন রয়ে গেল। তারপর গায়ে হাত দিতে দিতে পিঠে বানাও। কেন বানাবেন না দিদিরা? মুখ্যমন্ত্রী আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে না? 500 টাকার লক্ষ্মীর ভান্ডার দিত, এখন তো 1000 টাকা হয়েছে। গোয়ার মেয়েদের জন্য 5000, কিন্তু পশ্চিমবঙ্গের মেয়েদের জন্য 500 থেকে 1000 টাকা নিয়ে অলিখিত একটা কন্ডিশন আছে, জানেন না? তাই তো কুণাল দা, অলিখিত কন্ডিশন হচ্ছে রাতের বেলায় আপনি পশ্চিমবঙ্গের যেখানেই থাকুন, তৃণমূলের নেতা, মন্ত্রী, ক্যাডার তাদের মনোরঞ্জন করতে হবে। আপনি বলছিলেন না আপনাদের দিদি, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা বহিরাগত। আপনারা কানতে কানতে টেলিভিশনের সামনে বলেছেন না দিদি আমাদের রেশন কার্ড আছে, আমাদের আধার কার্ড আছে, আমাদের ভোটার কার্ড আছে। দিদির কাছে আপনারা কিছু নন, আপনারা বহিরাগত। দিদির কাছের ভাই হচ্ছে শেখ শাহজাহান, যারা সন্দেশখালীর মা বোনেদের রাতের পর রাত তাদের ইজ্জত লুটেছে, তাদের অসম্মান করেছে। মুখ্যমন্ত্রী জানতেন না? মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না?
স্টেট আইবি জানতো না, বসিরহাটের এসপি জানতেন না, বসিরহাটের প্রশাসন জানতেন না, আপনাদের টিকটক করা সাংসদ জানতেন না? মমতাময়ী নির্মমতার সময় কোথায়? উনি তো আপনাদের কাছে যাবেন নাকি রিয়ালিটি শোতে যাবেন? মমতা ব্যানার্জি বলছেন শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে, কেন পুলিশকে জানিয়ে আসেনি? সত্যি তো অন্যায়, কিন্তু এই মা বোনেরা যে বলছে যে আমাদের উপর যখন নির্যাতন হয়েছে, জমি কেড়ে নেওয়া হয়েছে, ফসলের মধ্যে নোনা জল ঢুকিয়ে দিয়েছে, জমি কেড়ে নিয়েছে, অত্যাচার করেছে, মারধর করেছে, পুলিশের কাছে গেছি, পুলিশ বলেছে, মমতার পুলিশ বলেছে মিউচুয়াল করে নাও, অ্যাডজাস্ট করে নাও, আমরা কিছু করতে পারবো না। তার মানে মমতা ব্যানার্জি কি বলছেন? পুলিশকে জানিয়ে যদি যেত ইডি, তাহলে নিশ্চয়ই আপনার পুলিশ শেখ শাহজাহানকে জানিয়ে যেত, জানিয়ে দিত তো। আজকে ইডির ওপর অত্যাচার হলো, আজকে আমরা দেখতে পাচ্ছি রাজ্য আমাদের উইমেন্স কমিশন, আমরা যেটা দেখতে পাচ্ছি রাজ্য উইমেন্স কমিশন দেখতে পাচ্ছে না। আজকে পুলিশ বলল যে একজন মহিলা তিনি 164 করার পরে পুলিশ বাধ্য হলো তার কেস নিতে, আর তারপরে রাজীব কুমার তার আগে বলছে না না আমাদের তো কোনো 6 ফেব্রুয়ারির আগে কোনো কেসই আসেনি। আসবে কি করে? আপনারা তো কেস নেন না, ওখানে তো থানা নেই। আমি স্যালুট জানাই সেই মহিলাকে যে আজকে সাহস করে 164 করেছিল। এবং শুধু মহিলা নয়, আজকে শিশুদের ওপর অত্যাচার হয়েছে, মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, আজকে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে প্রমাণিত হয়েছে, এবং ফরওয়ার্ডিং রিপোর্টে বলা হচ্ছে যে আজকে শিবু হাজরা এবং উত্তম সর্দার তারা গ্যাং রেপ করেছে। লীনা গঙ্গোপাধ্যায়, আপনি কি পদত্যাগ করবেন? আচ্ছা আমরা কি পারতাম না যখন মমতা ব্যানার্জি 2006 সালে সিঙ্গুরে 144 ধারার সময় তাকে ঢুকতে দেওয়া হলো না, তিনি বিধানসভায় এসে ভাঙচুর করলেন? আমরাও তো করতে পারতাম, কিন্তু আমরা করি না, কারণ আমাদের দল আমাদের এটা শেখায়নি। আমি আর 2 মিনিট নেব। আজকে এই যে সরকার দেখছেন, হিটলারের সরকার, হিটলারের যেরকম গেস্টাপো ছিল, সমস্ত কুকর্ম গেস্টাপোরা করত, আজকে মমতা ব্যানার্জির সরকারে গেস্টাপো হচ্ছে এই শেখ শাহজাহানের বাহিনীরা, শেখ শাহজাহানের মতো বাহিনীরা। আর দরকারি তো বলুন, আজকে শেখ শাহজাহান 1 মাস বাদে লোকসভার ভোট, তাদেরকে দিয়ে বুথ দখল, মানুষকে ভয় দেখানো, মানুষের ওপর অত্যাচার, আর তারপরে ফান্ডিং, সবই তো দরকার। আর তার সাথে সাথে হিটলারের ছিল গোয়েবেল, যে মিথ্যে প্রপাগান্ডা করত। আজকে যারা টিএমসির যারা এসেছেন সদস্যরা, সম্মানীয় সদস্য, তারা হচ্ছে আজকে মমতা সরকারের গোয়েবেল। মিথ্যে প্রচার করে যাও, ধার থেকে মিথ্যে প্রচার করে দাও। কিন্তু একটাই কথা বলি, আমাদের প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদারকে অত্যাচার করেছেন, তাকে খুন করার অভিযোগ এসেছে এবং আপনারা চেষ্টা করেছিলেন তাকে খুন করতে। তিনি হসপিটালে না পৌঁছন, আপনারা সেই চেষ্টা করেছেন। আজকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোর্ট থেকে পারমিশন নিয়ে আজকে গেছেন এবং সেখানে জয়ধ্বনি হয়েছে, শঙ্খধ্বনি হয়েছে, সমস্ত মানুষ আজকে মা বোনেরা বেরিয়ে এসেছে। আজকে একটি কবিতা দিয়ে শেষ করব এবং তার আগে বলবো যে স্বৈরতন্ত্র শেষ কথা বলে না। পৃথিবীর সমস্ত স্বৈরাচারী শাসক এবং যে যে দেশে স্বৈরাচারী শাসক ছিল সব শেষ হয়ে গেছে। মমতা সরকার এবং মমতা ব্যানার্জি, আপনার শাসনও শেষ হবার সময় এসে গেছে। মানুষের গান যেখানে গিয়েছে থেমে, সাপদের হাত যেখানে এসেছে নেমে, রাত মানে শুধু অত্যাচারের ডালি,
মৃত্যুর মতো বেঁচে থাকাটুকু খালি, ক্রোধের আগুনে পড়ে সন্দেশখালি, মানুষ জেগেছে, জাগে সন্দেশখালি। নমস্কার। ধন্যবাদ অগ্নিমিত্রা। দেখুন, অগ্নিমিত্রার দল যেহেতু একটা গোটা দেশ চালায়, তাই অবশ্যই প্রশ্ন উঠবে যে বিজেপি শাসিত রাজ্যে চূড়ান্ত অন্যায় হলেও এত দ্রুত, আমি যাওয়াটা খারাপ বলছি না, সংবিধান বিরোধীও বলছি না, ফেডারেল স্ট্রাকচার বিরোধীও বলছি না, কিন্তু এত দ্রুত সেখানে কেন্দ্রীয় টিম, মহিলা কমিশন, তফসিলি কমিশন, শিশু অধিকার রক্ষা কমিশন পৌঁছয় কিনা। প্রতিবাদী কৃষকদের রুখতে দিল্লি সীমানায় 144 ধারা 1 মাস ধরে জারি থাকে কেন? হাথরাসে রাহুল গান্ধীর প্রবেশ আটকাতে 144 ধারা জারি করতে হয় কেন? মণিপুরে 2 মহিলাকে চূড়ান্ত অপমান করা হলে বা ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে 40 দিন মহিলা কুস্তিগিররা রাস্তায় বসে থাকলেও স্মৃতি ইরানি সমান উদ্বিগ্ন হন কিনা। কিন্তু আমার মূল প্রশ্ন থাকবে আজ সন্দেশখালি নিয়ে। বিরোধী দল হিসেবে অগ্নিমিত্রারা লড়াই চালাচ্ছে ঠিকই, কিন্তু প্রশ্নটা তো অগ্নিমিত্রার শীর্ষ নেতৃত্বের সদিচ্ছা নিয়ে। শনিবার রাজ্য পুলিশের ডিজি এটা বলার সুযোগ পেলেন যে শেখ শাহজাহানকে গ্রেফতারের দায়িত্ব তাঁদের নয়, কেন্দ্রীয় এজেন্সি ইডির। আর ইডি কি করছে? আমরা প্রত্যেকে দেখলাম যে অভিযানে রক্তাক্ত হওয়ার 19 দিন পর, ভুল শোনেননি, 19 দিন পর অবশেষে ইডি গিয়ে পৌঁছয় শেখ শাহজাহানের বাড়িতে এবং প্রত্যাশিতভাবে খালি হাতে তাদের ফিরতে হয়। হতবাক হয়ে রাজ্য বিজেপির নেতারা, অগ্নিমিত্রারা দেখছেন যে লোকসভা ভোটের মাত্র 2 মাস আগে যিনি ইডি আর সিবিআই প্রায় প্রত্যেকটা মামলায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছিলেন, কলকাতা হাইকোর্টে কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল সেই বিল্লদল ভট্টাচার্যকে রহস্যজনকভাবে হঠাৎ সরিয়ে দেওয়া হলো তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার অনেক আগে। সুতরাং অগ্নিমিত্রাদের দৌড়ঝাঁপ সত্ত্বেও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সেই গল্পের শিরোনামটা তো বলতেই হচ্ছে। গন্ধটা খুব সন্দেহজনক, আর দুর্ভাগ্য গন্ধটা সেটিংয়ের। যাই হোক, আমার পরের বক্তা কুণাল ঘোষ। নমস্কার। সুমন, এখানে যারা রয়েছেন, আপনারা সামনে যারা রয়েছেন এবং দূরে যারা দেখছেন, বড়দের প্রণাম জানাচ্ছি, বাকিদের ভালোবাসা। সুমন, আমি একটা জিনিস জিজ্ঞাসা করে নিই। আমি গতকাল একটি চ্যানেলে শুনলাম বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামী বলছেন যে তাঁর চ্যানেল চোখে চোখ রেখে একমাত্র সাহস করে কথা বলে, বাকিরা মিনমিন করে। আমি এখন কিভাবে কথা বলবো? আমি এখন চিৎকার করে কথা বলবো না মিনমিন করে? সাংবাদিকতার যে নতুন লাইনটা শিখতে হচ্ছে, আমায় বলে দাও, আমি সেই মাত্রাটা রাখবো। চিৎকার, দেখছেন নাকি দেখছেন, আমি কোনটা বলবো তুমি বলে দাও, আমি সেই মতো করে এগোবো। একটু বলে দাও আমি কোন মাত্রাটায় থাকবো। যেটা আপনার দল বলবে। ওকে, থ্যাংক ইউ। আমার দল বলেছে একদম যেটা যুক্তি বাস্তব তার উপর দাঁড়িয়ে কথা বলবে। আমি প্রথমেই বলি যে এই অগ্নিমিত্রা দিয়ে এতক্ষণ আমাকেও সাক্ষী মারলেন কিছুতে, যদিও সুমন বিষয়টা তুলেই দিয়েছে। দিদিভাই, উন্নাও দেখতে পান না? শুধু ধর্ষণ করেনি, মারেনি, সাক্ষী যাতে না দিতে পারে বাড়ির বাকিদের পর্যন্ত মেরে দিয়েছে। হাথরাস দেখতে পাননি? প্রয়াগরাজ দেখতে পাননি? গত পরশুর আগের দিন আপনাদের মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, দেখতে পাননি? মণিপুর দেখতে পাননি? ত্রিপুরা দেখতে পাননি? না, হয়নি, হয়নি। তার কারণ সাক্ষী মালিক আমাদের গর্ব। আপনাকে আমি বাধা দিইনি, আপনাকে বাধা দিইনি, কোনো প্রশ্ন করিনি, আপনাকে দেখিয়ে বলছি। আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেছিলেন। আরে একটু রাখুন সহিষ্ণুতা, এত জ্বললে হবে? ওকে আরেকবার বলতে দাও, কাঁদছে গো। হ্যাঁ, তো যাই হোক, ওকে বলতে দাও আরেকবার, কাঁদছে, বড় প্যান প্যান করছে, বলতে দাও। তো যাই হোক, আমাকে কিন্তু মাঝখানে ডিস্টার্ব করা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে সাক্ষী মালিক আমাদের গর্বের সদস্য ব্রিজভূষণ লোকসভায় বসে থাকে, শাস্তি হয়েছে? হয়নি। আমরা সন্দেশখালি জাস্টিফাই করছি না, কিন্তু আমার পরে পঙ্কজদা বলবেন পুলিশ কর্তা প্রচুর ভুল ধরবেন। পুলিশের ডান দিকে যাওয়া উচিত ছিল, ঈশান কোণে তাকানো উচিত ছিল, নৈরিত কোণের গর্তটা খোঁড়া উচিত ছিল। বাদশা আছেন, বামপন্থী মানুষ, ভদ্রলোক, আমি তাদের জন্য বলি একটা বই এনেছি, হিংসার উৎসব। বাংলার কয়েকটা ঘটনা তাতে আছে। এখন জ্ঞান দেওয়ার আগে সেই কথাগুলোর ব্যাখ্যাগুলো, কৈফিয়তগুলো
সাঁইবাড়ি, কাশীপুর, বড়নগর, মরিচঝাঁপি, বিধান সেতু, বানতলা, ধর্মতলা, সুচপুর, ছোটআঙারিয়া, সিঙ্গুর, নন্দীগ্রাম, বাসন্তী, নেতাই, এর সঙ্গে বানারহাট থেকে শুরু করে বাসন্তী পর্যন্ত যোগ হলে গণহত্যা, গণধর্ষণ। সিপিএম জমানায় আজকে বৃন্দাকারাত ঘুরছেন, 34 বছরে এতগুলো গণধর্ষণ, গণহত্যা হয়েছে। বৃন্দাকারাত ম্যাডাম তো আসেননি। সুমন একটু আগে বিষয়টা তুলেছে। খারাপ ঘটনার অভিযোগ থাকলে কেন্দ্রের টিম নিশ্চয়ই আসবেন। 30 মাসে 330টা টিম পাঠিয়েছে। কিন্তু যখন ডবল ইঞ্জিন সরকারের রাজত্বে হচ্ছে, সেখানে তো কেন্দ্রের টিম যাচ্ছে না। কেন যাচ্ছে না? আমি সন্দেশখালিতে আসছি। আমি এবিপি আনন্দর প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি, ভদ্রমহিলারা আমার সামনে থাকলে ভালো হতো। যে 4 জন মুখ ঢেকে বলছিলেন তারা এখন নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, এগুলো সাজিয়ে আনা মিথ্যা। লাঠি হাতে মিছিলে থাকতে পারেন, ক্যামেরার সামনে বিবৃতি দিতে পারেন, আর স্টুডিওয়ে এসে মুখে ওড়না, মিছিলে তো যাচ্ছে প্রকাশ্যে, গণতন্ত্র আছে, হতেই পারে। তাহলে এখানে এসে ওড়না কেন? আপনি তো মিছিলে এতগুলো মহিলাকে দেখা গেছে মুখ খোলা, তারা তো ক্ষোভের কথা জানাচ্ছেন। জিজ্ঞাসা করতাম থাকলে, মা হাত জোড় করে, মা, বোন, বলুন আপনি ধর্ষিতা, আপনাকে তুলে এনেছিল শাহজাহানের গুন্ডারা। উত্তরগুলো জেনে রাখুন। না না না, শুনেছি ওকে করেছিল। ভূতের গল্পের মতো, ভূত কেউ দেখেনি, পাশের বাড়ির লোক ভূত দেখেছে। এই গল্প কদিন চলবে? আমাদের দলের যে রিপোর্ট, সে বিষয়ে আমি সমক্ষেভাবে আমি বলতে পারি না। কিছু অভিযোগ আছে, মূলত জমি বিবাদ কেন্দ্রিক, যেগুলো সাধারণভাবে হয়ে থাকে, সর্বত্র হয়ে থাকে। 2-1 জন দাদাগিরি করে ফেললে সেই জায়গাটা যে অন্যায় হয়, জমি নেয়া, এর এই কাজ করিয়ে টাকা দেয়নি, সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। আমি মায়েদের কথা শুনলাম সন্দেশখালীর, 2টো জিনিস, 3টে জিনিস, একটা স্ববিরোধী। একবার বলেছেন ভোট দিই দিদিকে, তারপরে বলেছেন ভোট দিতে পারিনি। কোনটা ঠিক? এইখানে বসে হয়েছে, আজকে হয়েছে, আর্কাইভ থেকে দেখান। একবার বলেছেন দিদিকে ভোট দিই, দ্বিতীয়বার বলেছেন ভোট দিতে পারিনি। কোনটা সত্যি? 2, বলেছেন জব কার্ডের টাকা পাচ্ছি না, তার মানে 100 দিনের টাকা পাচ্ছে না, মানে কেন্দ্র দিচ্ছে না। তৃণমূল এটা বারবার বলছে, দারিদ্র্যের অন্যতম কারণ। এবং লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, অর্থাৎ রাজ্য সরকারের স্কিমগুলো হচ্ছে। অগ্নিমিত্রা পাল প্রচুর নাটক করে, প্রচুর রগরগে ভঙ্গিতে বললেন একটা, আজকে সারাদিন তো ওরা বহু নাটক করেছেন। তাহলে তাদেরকে একজন নির্যাতিতা প্রত্যক্ষ আমি করেছি, আমি ভুক্তভোগী, সেটা তো সারাদিনে একটা টুরেও সামনে আসতে পারেনি। মায়েরা এসছেন, আপনি নির্যাতিতা হয়েছেন মা, এরকম কেউ বলতে পারবেন? আপনার এলাকায় যদি কোনো খারাপ ঘটনা ঘটে থাকে, আমাদের দলের কেউ যুক্ত থাকে, হাত জোড় করে মাথা নিচু করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা সমাজ, কোথাও বিচ্যুতি হলে সেগুলো সংশোধনের দায়িত্ব আমাদের। কিন্তু মায়েরা, আপনি বলুন, আপনার সঙ্গে হয়েছে, আপনি ভুক্তভোগী, আমি পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। আপনি বলুন, আপনি ভুক্তভোগী, আপনাকে তুলে নিয়ে গেছিল পিঠে বানাতে, আপনার গায়ে হাত দিয়েছে। আমি উত্তর পাচ্ছি না। উত্তর পাবে, তোমার শেষ হয়ে গেলে ওনাদের কাছে তোমার প্রশ্নগুলো নিয়েই যাব। আমার বক্তব্য, যদি নির্দিষ্ট অভিযোগ থাকে, এতগুলো কথা বলেছেন অগ্নিমিত্রা পাল, এসপি জানতেন না, এমপি জানতেন না, অমুক জানতেন না, মুখ্যমন্ত্রী জানতেন না। আরে অগ্নিমিত্রা পাল, আপনার নেতা বিকাশ সিংকে কেন জানাননি? সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, যদি তর্কের খাতিরেও ধরি, মাসের পর মাস, রাতের পর রাত অত্যাচার হয়েছে, এতদিন সিপিএম এর নিরাপদ সর্দার বলেননি কেন? কেন আপনাদের বিজেপির বিকাশ সিং সামনে বলেননি? কোন মহিলা হয়তো ভয় বলতে পারছেন না, কোন মহিলা হয়তো ভয়, চক্ষু লজ্জায় বলতে পারছেন না, কিন্তু সিপিএম আর বিজেপির যে নেতারা ওই পাড়ায় থাকেন, তারা কেন বলেননি? তারা আতঙ্কের পরিবেশ যদি সৃষ্টি হয়ে থাকে,
এতদিন পরে সেটা তারা বলছেন কেন? মহিলাদের ভয় থাকতে পারে, সিপিএম বিজেপির কিসের ভয়? আমরা ওই জায়গাটায় সাংগঠনিকভাবে দুর্বল। তার মধ্যেও যারা যারা অভব্যতা করেছে, খারাপ ব্যবহার করেছে, টাকা দেয়নি, জমি দখল, একটা জানো সুমন, গতকাল যে ক্যাম্পটা হয়েছে তাতে কিছু অভিযোগ জমা পড়েছে, আমি তোমায় ডিটেলটা দিয়ে দেবো, আপনারা জেনে রাখুন। গতকাল যে অভিযোগ জমা পড়েছে তার মধ্যে 56টা বাম জমানার অভিযোগ। পাট্টাটা দিয়েছে, রেজিস্ট্রি করে দেয়নি। লোকে এসছেন অভিযোগ জানাতে, আমার রেজিস্ট্রি হয়নি। সিপিএম ভোটের মুখে পাট্টাটা দিয়ে গেছে, তাদের দিয়ে মিছিল করিয়েছে, মিটিং করিয়েছে, রেজিস্ট্রি করেনি। আজকে যেটা দেখলে মনে হচ্ছে এতগুলো অভিযোগ এসছে, তার মধ্যে 56টা গতকাল বাম জমানার অভিযোগ, রেজিস্ট্রি হয়নি। রেজিস্ট্রি করতে এসছেন মানুষ, এখন তৃণমূলকে সেই রেজিস্ট্রিটা করতে হবে, সেটা না হয় করা যাবে। আমি আবার বলছি, একটা পক্ষপাত দুষ্ট পরিবেশ তৈরি হচ্ছে। যদি কোথাও ভুল থাকে, অন্যায় থাকে, সমালোচনা হবে, ভুল সংশোধনও করতে হবে। কিন্তু এই ভয়ঙ্কর ছবিটা বাংলা সম্পর্কে তুলে ধরা, যে রাতের পর রাত নিয়ে যাওয়া হতো, রাতের পর রাত ঘুমোতে পারি না, কয়েকজনকে সাজিয়ে দেওয়া হবে, তারা বলবেন হতে পারে না। আমি মায়েদের বোনেদের পরিষ্কার অনুরোধ করব, আমার প্রশ্নের উত্তর যদি দিতে হয় পরিচয় দিয়ে মুখের ঢাকনা খুলে উত্তর দেবেন। ঢাকনাওয়ালা মুখের কোনো উত্তর বৈধ নয়। দায়িত্ব নিশ্চয়ই নেবেন। মিছিলের সময় যারা লাঠি হাতে থাকতে দায়িত্বের ব্যাপার না, এখানে আইনটা পরিষ্কার করে দেওয়া উচিত। সেটা হচ্ছে, এক হচ্ছে ওনারা দুটো কারণে মুখ প্রথম দিন থেকে ঢাকছেন। প্রথম কারণ হচ্ছে ভয়, তার কারণ এলাকায় ফিরতে হবে এবং সমাজ সংসারে থাকতে হবে। ওনারা আশঙ্কা করছেন যে যারা অভিযুক্ত, যারা হয়তো গ্রেফতার হয়েছে, তারা এবং তাদের দলবল ফিরে এলে ওদের ওপর আক্রমণ হবে, এক। দুই হচ্ছে, এদের মধ্যে একটা অংশ, কুণালদা তুমি আইনটা নিশ্চয়ই জানবে, যৌন নিগ্রহের অভিযোগ, তাদের মুখ তুমি চ্যালেঞ্জ করলেও তারা খুলতে পারবেন না, তুমি চ্যালেঞ্জ করলেও আমি অন ক্যামেরা দেখাতে পারবো না, সেটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সম্পূর্ণ বেআইনি। আমি এই আইন সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, কিন্তু ওনাদের হাত তুলে বলতে হবে আমি তাদের মধ্যে একজন, আমাকে ধর্ষণ করা হয়েছে। তাদের হাত তুলে বলতে হবে যে আমাকে ধর্ষণ করা হয়েছে, আমি মেনে নেব। দুই রইল বাকি ভয়ের পয়েন্ট, এটা উড়িয়ে দিচ্ছি। যদি এই পয়েন্টটাকে কেউ অ্যালাউ করেন, তাহলে যে কোনো লোক যে কোনো কারণে যে কোনো কারুর বিরুদ্ধে যে কোনো অভিযোগ করবে ভয় বলে। মিছিল তোমরা দেখিয়েছো, এতজন মহিলা, অনেকে বাইট দিচ্ছেন, সামনে দাঁড়িয়ে আছেন, কই তারা তো ভয় পাচ্ছেন না, তাদের উপর তো কোনো হামলা হয়নি, তারা তো সমালোচনা করছেন। তো তাহলে তারা মিছিলে আসতে পারেন, মুখে ওড়নার দরকার হয় না, ঢাকার দরকার হয় না, কিন্তু স্টুডিও এসে সাজানো কথা বলতে গেলে মুখের ওড়নার দরকার পড়ে, এটা কি করে হতে পারে? নয় বলতে হবে আমি ধর্ষিতা, সেক্ষেত্রে বলতে হবে কেস নাম্বার কত। আপনি না কুণালদা, এটা আইনের এক সেকেন্ড, এটা সম্পূর্ণ বেআইনি কথা হচ্ছে। তার কারণ সম্পূর্ণ আইনি কথা, সম্পূর্ণ বেআইনি কথা হচ্ছে। তার কারণ যৌন নিগ্রহ 164 করলে সেটা তুমি গণধর্ষণের দিকে পুরো জিনিসটাকে নিয়ে যাচ্ছ, তা তো ইস্যু নয়। যৌন নিগ্রহ সমানভাবে তার মুখ এবং পরিচয় ঢাকার তার অধিকার আছে, এবং সেই অধিকারের জন্য ভারতীয় সংবিধান তাকে 164 ধারার অধিকার দিয়েছে যে শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের সামনে তিনি বলবেন। সম্পূর্ণভাবে আইন মেনেও বলছি, সেক্ষেত্রে ওনারা যে সত্য বলছেন তার যৌক্তিকতা, তার সত্য বলছেন তার প্রমাণটা কি? তো যে কেউ এসে বলবে, না ঠিকই তো, কিন্তু আমি বলছি যে কেউ এসে বলবে, যে কেউ মুখ ঢেকে এসে বলবে আমার সঙ্গে হয়েছে, না ফেয়ার এনাফ কুণালদা। কিন্তু আমি বলছি, নন্দীগ্রামের পরে স্বয়ং তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মধ্যিখান থেকে চিড়ে দেওয়ার কথা শিশুদের বলেছিলেন, তারপর মহিলাদের একটা অঙ্গ কেটে নেওয়ার কথা বলেছিলেন, কোনো প্রমাণ তোমার হাতে ছিল? কোনো প্রমাণ তুমি চেয়েছিলে? তুমি বলো ইয়েস, আমি বলবো আমি আগামীকাল নন্দীগ্রাম যাব, তুমি সঙ্গে লোক দাও, যে মহিলাদের বাড়িতে যে মহিলার উপর অত্যাচার হয়েছে সেই মহিলা বলবেন আমার উপর অত্যাচার হয়েছে। আমি মুখ ঢুকিয়ে কথা বলবো না, আমি শিশুকে কেটে হলদি নদীতে ফেলে দেওয়া হয়েছিল। অন ক্যামেরা আছে, আমার আর্কাইভ খুব স্ট্রং। না একদম, কিন্তু আমি বলছি অন ক্যামেরা সংখ্যা মেলাচ্ছ কি করে? আচ্ছা তুমি শেষ করো, তারপরে আমি ওনাদের কাছে সরাসরি আসবো। আপনি তো বলছেন নন্দীগ্রামের মতো চক্রান্ত সাজাতে হবে। তো যাই হোক, হ্যাঁ, আমি পরিষ্কার সময়ের একটা হিসেব চাইবো। পরিষ্কার কথা,
আমি পূর্ণভাবে একমত প্রকাশ করছি যে সন্দেশখালিতে যদি কেউ কোনো অভব্য ব্যবহার, দুর্ব্যবহার, জমি দখল, মহিলাদের প্রতি অসভ্য আচরণ করে থাকে তাদের শাস্তি হোক, কিন্তু কোনো বিচ্ছিন্ন ব্যক্তিগত ঘটনাকে সার্বিকতা দিয়ে যে নাটকটা চলছে এই নাটক মিথ্যা। যদি এটা সত্যি হতো তাহলে অগ্নিমিত্রা পালের নেতা বিকাশ সিং, যিনি ওই জেলায় থাকেন, ওই ঘটনাস্থলে থাকেন, যার বাড়িতে আজকে শুভেন্দু গেছিলেন, তিনি নিশ্চয়ই অনেক আগে সরব হতেন যে এখানে মহিলাদের নিয়ে যাওয়া হয়, এখানে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। বাদশাহ বামপন্থী মানুষ, সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তিনি নিশ্চয়ই সরব হতেন। কেউ কোনোদিন সরব হলেন না। ইডি যাওয়ার পর ওই গন্ডগোলটার পর প্রথম দুদিন শাহজাহান, তৃতীয় দিন জমি, পুকুর দখল, নন পেমেন্ট, চতুর্থ বা পঞ্চম দিন থেকে উঠে এলো লাগাতার নারী নির্যাতন। পরিচয় ছাড়া কোনো অবস্থায় কোনো এই ধরনের অভিযোগ বৈধ নয়, বৈধ হতে পারে না। আমি মানছি আইনে তার মুখ দেখানো যায় না, কিন্তু এই প্রবণতা যদি চলতে থাকে, 4-5 জন করে মুখ ঢেকে এসে যদি বলেন এলাকায় গেলে প্রকাশ্যে তারা বিরোধিতা করছেন মুখ খুলে, আর অভিযোগ করার সময় সাজানো কথা বলার সময় মুখ ঢেকে, এটা চলতে পারে না। আমার বক্তব্য যে সন্দেশখালি গোটা দেশের একটা অঙ্গ, এখানে মাটি মানুষ যথেষ্ট ভালো আছে। রাজনৈতিক স্লোগানের মতো মা মাটি মানুষ মাটিতে মিশে যাবে, এগুলো হবে না। বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। খারাপ জিনিস যেগুলো আছে থামাতে হবে, বন্ধ করতে হবে, সেটা তৃণমূল কংগ্রেসই পারে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে করবে। সন্দেশখালির প্রতি পূর্ণ সমর্থন, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। ধন্যবাদ কুণালদা। আমি সন্দেশখালি থেকে যারা এসছেন সরাসরি তাদের কাছে যাব, কিন্তু তার আগে কুণালদা কি মুখ্যমন্ত্রীকে স্বয়ং বা পুলিশ মন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করালেন? কারণ পুলিশ গণধর্ষণের মামলা রুজু করেছে, তাহলে মিথ্যে অভিযোগের ভিত্তিতে পুলিশ গণধর্ষণের মামলা রুজু করেছে? এই প্রশ্ন থাকবে, আমি আসবো, কিন্তু আগে আপনাদের কাছে যাব। ওনারা কেন ছিলেন না সেটাও আমার একদম ক্ল্যারিটির সঙ্গে বলে দেওয়া উচিত। সেটা হচ্ছে, আপনারা জানেন সন্দেশখালি এই রাজ্যের অত্যন্ত একটা প্রত্যন্ত জায়গা, সেখানে একটা ফেরি ধরতে হয় এবং একটা নির্দিষ্ট সময়ের পর সেই ফেরি ধরার কোনো উপায় থাকে না, তাহলে রাতে তাদের এই শহরে থেকে যেতে হবে। সেই জন্য তারা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলেন। যেহেতু কুণালদা সরাসরি, আপনারা যখন ছিলেন না বেরিয়ে যাচ্ছেন, তখন বলেন যে আপনাদের প্রত্যেককে সাজিয়ে আনা, আপনাদের মিথ্যে অভিযোগ পুরোটা ভূতের গল্পের মতো, সেই জন্য আপনাদের মুখ ঢাকা। আমি সরাসরি আপনাদের কাছ থেকে উত্তর চাইব। আমরা ওনাকে আমাদের আধার কার্ডটা দেখাতে চাই। ওনাকে আধার কার্ড দেখালে তো বুঝবে যে আমরা সাজানো কি সাজানো না। উনি কি করে বুঝলো যে আমরা সাজানো? যে মুখ ঢাকা থাকলেই সাজানো হবে? আপনাকে কেউ নকল বলেনি। হ্যাঁ, এবার আমাদের সন্দেশখালি যে ঘটনাটা ঘটছে দিনের পর দিন, আমাদের সঙ্গে যে অত্যাচার হচ্ছে, উনি কি একবার গিয়েছিলেন ওখানে দেখতে যে এই ঘটনা কোনো সত্যি কি মিথ্যে? আর তারপরে আমাদের ওইখানে গিয়ে আমাদের জীবনের প্রোটেক্ট কে করবে যে আমাদের এর পরে কিছু হবে না? উনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? তাহলে আমরা মুখ খুলে বলবো, আমরা তাহলে মুখ খুলে বলবো। উনি যদি আমাদের জীবনের গ্যারান্টি দেন তাহলে আমি মুখ খুলে বলবো যে উনি আমাদের হয়ে যদি আমাদের জীবনের নিরাপত্তা নেন তাহলে আমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে হবে। আপনার সঙ্গে নির্যাতন হয়েছে? অবশ্যই হয়েছে। আমি না হলে এখানে এসেছি? আমাদের সঙ্গে, হ্যাঁ অবশ্যই করেছি। আমরা নিজস্ব ব্যক্তিগত কেস করেছি। কোন নেতাকে জানাবো? কেন থানায় জানিয়েছি, থানায় জানিয়েছি। হ্যাঁ বলুন। আপনারা যে আমাদের যেভাবে একদম তাচ্ছিল্য করছেন, এটা কোণঠাসা করছেন, এটা ঠিক নয়। কিন্তু তাচ্ছিল্য করা হয়নি, কোণঠাসাও করা হয়নি। সন্দেশখালির মানুষকে যেভাবে একদম মানুষকে ছোট করছেন, যে এরা সাজানো, এরা এই করা সেই করা, আপনারা তো গিয়ে দেখতে পারেন। আপনারা গেছিলেন, আপনারা তো শেখ শাহজাহান তাহলে আছে পালিয়ে বেড়াচ্ছে কেন? ও যদি কিছুই করেনি, মানুষ নয় আপনার, ও যদি কিছুই করেনি তো পালিয়ে বেড়াচ্ছে কেন? আজকে 40 দিন তাকে 45 দিন দেখা যাচ্ছে না কেন? তাকে আজকে দেখা যাচ্ছে না কেন? সে পালিয়ে বেড়াচ্ছে কেন? সে যদি কিছু না করবে। আপনারা করছেন কুণাল বাবু, নাটক আপনারা করছেন।
সন্দেশখালীর মানুষ আরো অনেক বড়। সন্দেশখালীকে কেউ সম্মান করছে না, অসম্মান করছে না। সন্দেশখালীকে পুরোপুরি সম্মান করেই পরিষ্কার কথাগুলো বলা হচ্ছে যে হঠাৎ এতদিন এই যে অভিযোগগুলো উঠে আসছে তার সত্যতা যৌক্তিকতাটা কোথায়? যে আজকে ওনাদের বিকাশ সিং এতদিন বলেননি কেন? সিপিএম এর প্রাক্তন বিধায়ক বলেননি কেন? আচ্ছা আচ্ছা, প্রেস কনফারেন্স করেননি কেন? প্রেস কনফারেন্স করেননি কেন? দিল্লিতে চিঠি লেখেননি কেন? আমি বিকাশ সিং যাবই না। আপনাদেরকে বলা হচ্ছে, টিএমসি বলছে আপনারা ফেক। যেহেতু আপনারা ছিলেন, একদম বলা হয়েছে ওদের অভিযোগ ফেক, সাজিয়ে আনা হয়েছে, আপনারা মিথ্যে কথা বলেছেন। আপনাদের আবার আপনাদের আরেকজনের কাছে যাব। এই তিনজন মানুষের উপরে যে ক্ষমতা দিয়ে রেখেছেন, কে কার সাহস আছে সন্দেশখালীতে যে তাদের উপরে মুখ খুলবে? হ্যাঁ, কার সাহস আছে? কার বহু মহিলা বিবৃতি দিচ্ছেন, উপরে মুখ খুলবে? বহু মহিলা সুমন বিবৃতি দিচ্ছেন। আজকে যে আপনারা বলছেন ঠিকই, কিন্তু কুণালদা তিনজন মেন অ্যাকিউজদের একজন এখনো ফেরেনি। একদম বাজে কথা বলবেন না। আপনি বক্তব্যের শুরুতেই বললেন যে এরা সমস্ত ফেক। চালাও তাহলে শুনো। সে তো মানুষ দেখতেই পাবে। অভিযোগ ফেক বলেছি। তাহলে ফেক। হ্যাঁ, অভিযোগ ফেক বলছি তো। আমি বলছি অভিযোগ ফেক। আপনাদের অভিযোগ ফেক। আমরা একটা কথা বলতে চাইছি, আপনাদের সাজিয়ে আনা হয়েছে। একটা কথা আমি বলতে চাইছি যে আমরা যে মিথ্যে সেই প্রমাণটা আমরা দিতে চাই, কিন্তু এতদিন ধরে আমরা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে বারে বারে রিকোয়েস্ট করেছি, রিপাবলিক বাংলা, এবিপি আনন্দ, সকল মিডিয়ার মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার রিকোয়েস্ট করেছি আমাদের সন্দেশখালীতে গিয়ে আমাদের ওপারে হওয়া অত্যাচারের সামনে গিয়ে ওনাকে দাঁড়াতে। উনি কেন আজও পর্যন্ত আমাদের পাশে গেলেন না? উনি একজন মহিলা হয়ে কেন আমাদের পাশে গিয়ে শুনলেন না আমাদের দুঃখের কথা? আজকের ওনারা যে বলছেন আমাদের সাজিয়ে আনা, উনি পারবেন? 12 বছর ধরে যে অত্যাচার আমরা সহ্য করেছি, উনি যে আমাদের মা বোনের সম্মান না দিয়ে অন্য সম্মানে ঘোরাতে চাইছেন, পারবেন আমাদের অত্যাচারের এগুলোকে ইয়ে করতে? দিদি, আপনারা একবার বললেন যে 13 বছর ধরেই অত্যাচার হচ্ছে। 13 বছর আগে বিধায়কের নাম ছিল নিরাপদ সর্দার, আমাদের না বলতেন, আপনার বিধায়ককে কেন অভিযোগটা জানালেন না? 13 বছর আগের কথা আমি বলিনি। 13 বছর আগের কথা আমি বলিনি। এখন অনেকে বলেননি। হ্যাঁ, 13 বছর আগের কথাই আমি বলিনি। আমি বলেছি যেদিন থেকে শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দার আমাদের সন্দেশখালীতে প্রবেশ করেছে, সেদিন থেকে আমাদের অত্যাচারের শুরু হয়েছে। কিন্তু আমরা বারেই বলেছি, আমরা দিদিকেই সারা জীবন সমর্থন করে এসেছি এবং সারা সন্দেশখালীবাসী আমরা দিদিকেই এতদিন ধরে মেনে এসেছি এবং দিদির ভোটগুলো দিদিকেই দিয়ে এসেছি। কারণ আমাদের একটাই ছিল। আচ্ছা, এখানেও একটা প্রশ্ন আছে। এক সেকেন্ড। আপনারা যখন ছিলেন না তখন কুণালদা বলেছে যে আপনি একদিকে বলেছেন যে ভোট দিতে পারিনি শেষ পঞ্চায়েত ভোটে, আবার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আপনারা ভোট দেন। এই দুটো যদি বলেন, এটা কোন কোন ভোটের কথা আপনারা বলছেন? কোথায় ভোট দিতে পারেননি, কোন ভোটে ভোট দিতে পেরেছিলেন? আগামী গত দুবারই আমরা পঞ্চায়েত ভোট দিতেই পারিনি, কারণ পঞ্চায়েত ভোট আমরা কোনো কারণেই যেতে হয়নি। আমাদের বাড়ির থেকেই বলে দেওয়া হয়েছে যে আপনাদের ভোট হয়ে গেছে। এবং আমাদের অনেকেই, যেমন আমাদের ওখানকার যেসব জমি দখল করে নেওয়া হয়েছে এবং পুরুষদের অন্যায়ভাবে কাজকর্ম করানোর জন্য যে পুরুষদের কাজ ছিল না, তারা সবাই বাইরেই চলে গেছে কাজের তাগিদাতে। তো অনেকেই মানে তামিলনাড়ু, কেরালায় থাকে, ওরা ওখান থেকে আসতে পারেনি। তো কি করে ভোটগুলো হয়ে যায়? টাকা পাননি বলে, জব কার্ডের টাকা নেই বলে। আচ্ছা, অর্থাৎ উনি বলছেন যে 2018 আর 23 দুটো পঞ্চায়েত ভোট যেটা রাজ্য নির্বাচন কমিশন করে সেখানে উনি দিতে পারেননি, বাকিগুলো দিতে পেরেছেন। ফাইন। আমায় এবার ফরম্যাটে ফিরতে হবে, তার কারণ অনন্তকাল এই অনুষ্ঠান চলবে না হয়তো। কুণালদা যেহেতু রাজনীতিতে আসার আগে এবং এখনও প্রত্যক্ষভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, আমি আশা করেছিলাম যে সন্তু পানের গ্রেফতারের একটা দ্বিধাহীন প্রতিবাদ অন্তত কুণালদার দিক থেকে আসবে। হ্যাঁ, আমি আসবো। কিন্তু কুণালদার পাশাপাশি এটাও বলল যে এতদিন ধরে ঘটনা চলা সত্ত্বেও কেন সংবাদ মাধ্যম বা বিরোধী দল আগে তুলে ধরেনি। বিরোধী দলের বক্তব্য তারা নিশ্চয়ই নিজেরা দেবেন, এরপরে বাচ্চা বলবেন, কিন্তু সংবাদ মাধ্যমের তরফ থেকে আমি বলবো যে একবার নয়, বারবার এই সন্দেশখালীর নানা ঘটনা এবিপি আনন্দ দেখিয়েছে এবং আমায় সেই নিয়ে অনুষ্ঠানও করতে হয়েছে। সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্যাতন, ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখা, এমনকি পুলিশের ওপর হামলা, এর কোনোটাই নতুন নয়। 2019 সালে সন্দেশখালীতে এক মহিলার ওপর নির্যাতনের অভিযোগ ওঠে শেখ শাহজাহানের 2 ঘনিষ্ঠের বিরুদ্ধে।
কোনো রকমভাবে লুকিয়ে সেই মহিলা পুলিশের কাছে এসে অভিযোগ জানান। কালী পুজোর দিন এসআই অরিন্দম হালদারের নেতৃত্বে পুলিশ গ্রামে ঢুকতে গেলে পুলিশকে লক্ষ্য করে নির্বিচারে বোমাগুলি ছোড়ে দুষ্কৃতীরা। পুলিশের এই আক্রমণে শুধু এসআই অরিন্দম হালদার এবং সিভিক ভলেন্টিয়ার বাবুসোনা সিংহ আহত হয়নি, প্রাণ যায় একজন মানুষের, প্রাণ যায় বিশ্বজিৎ মাইতি নামে একজন ভিলেজ পুলিশের। মূল অভিযুক্ত দুজনই আজকে রাজ্যের পুলিশ মন্ত্রী যার পাশে দাঁড়াচ্ছেন সেই শেখ শাহজাহানের অনুগামী বলে গ্রামের লোক বলেছিলেন। আবার এই 2019-এ এই সন্দেশখালিতেই প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডল নামে তিনজন বিজেপি কর্মী খুন হন। খুনের অভিযোগ ওঠে আবার শেখ শাহজাহানের বিরুদ্ধে। স্টুডিওতে মুখ্যমন্ত্রীকে শেখ শাহজাহান নিয়ে একের পর এক যে প্রশ্ন করি সেগুলোও ছিল শাহজাহানের বিরুদ্ধে এই অভিযোগগুলোর প্রেক্ষিতে। আবার 2019 সালের 7ই জুন এই সন্দেশখালি 2 নম্বর ব্লকের বিডিও তৃণমূল নেতাদের হাতে আক্রান্ত এবং আহত হন। সমস্ত সংবাদ মাধ্যমে সেই কাগজে প্রকাশিত হয়েছিল, আমরা দেখিয়েছিলাম। সুতরাং সন্দেশখালিতে নানা কুকর্মের অভিযোগ যে সংবাদ মাধ্যমে কোনোদিন উঠে আসেনি, ব্যাপারটা আদপেই তা নয়, অন্তত এবিপি আনন্দের ক্ষেত্রে তো নয়। যাই হোক, আমার পরের বক্তা বাচ্চা মৈত্র। বাচ্চা, তোমার বলার আগে আমি বলে দিই, এবার ওনাদের ছেড়ে দিতেই হবে, তার কারণ নয়তো ফেরি পাবেন না, রাতে বাড়ি ফিরতে পারবেন না। শুধু ওনারা যাওয়ার আগে আমি একটাই কথা বলবো যে ওনাদের মধ্যে একজন কোনালদার প্রশ্নের উত্তরে হাত তুলে বলেছেন যে ওনার সঙ্গে এই অন্যায়টা হয়েছে। আমি সঙ্গত কারণেই ওনাকে মুখটা খুলতে বারণ করব এবং আমি বলবো যে আপনি যে এই আক্রমণের পরেও অত দূর থেকে এসে এই আলো ঝলমলে পরিবেশের মধ্যে আক্রমণের পরে আপনি সাহস করে বলতে পেরেছেন যে আপনার সঙ্গে ওই নির্যাতনটা হয়েছে, আপনার হ্যাটস অফ, আপনি আসুন। এরপরে যেটা বলবো যে না, তুমি বলো, তুমি বলো। আর এরপরে যেটা বলবো যে আমার এটা বলারই ছিল, যেটা সুমন বলেছে যে একজন সাংবাদিক যাকে লাইভ চলাকালীন অ্যারেস্ট করা হয়েছে, ওটা দেখে আমার ওই হাতরাস কভার করতে যাওয়া সেই সাংবাদিকের কথা মনে পড়ছিল। আমি খুব দ্রুত তার মুক্তি দাবি করছি এবং সাংবাদিকরা যাতে সম্পূর্ণ স্বাধীনভাবে ভয়মুক্ত পরিবেশে কাজ করতে পারে তার দাবি জানাচ্ছি। একই সঙ্গে একজন পুলিশ অফিসার পাশাপাশি যে মহিলা তার বিরুদ্ধে 164 করেছে তার পরিচয় গোপন করারও দাবি জানাচ্ছি 100 বার, কারণ আইনটা সবার জন্য সমান হওয়া উচিত 100 বার। একই সঙ্গে আজকে একজন কর্তব্যরত পুলিশ অফিসার, তিনি জাতিতে শিখ, পাঞ্জাবি, তার সম্প্রদায়কে কেন্দ্র করে যে উক্তি করা হয়েছে আমি তীব্রভাবে তার প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয় এটা, রাজনীতির জায়গায় থাকবে। আগামী দিনে কারো সম্প্রদায় নিয়ে, জাত নিয়ে, ধর্ম নিয়ে এই জাতীয় মন্তব্য কেউ করবেন না, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি একটু অন্যভাবে বিষয়টা একটু বলার ভেবেছিলাম একরকম, এখন যেভাবে বিষয়টা ওই মানে তথ্য প্রমাণ এরম জায়গায় দাঁড়িয়ে গেছে, একটু অন্যভাবে বলছি আমি। প্রথমেই যারা এই মেছো ঘেরি জলকর বিষয়টা যারা জানেন তাদের জন্য বলছি না, যারা জানেন না তাদের জন্য একটু বলছি আমি। সেটা হচ্ছে যেই সুন্দরবন বেসিক্যালি এক ফসলা জমি, নোনা জল, চাষ কম হয়, বৃষ্টির জলে চাষ করতে হয়, বৃষ্টির জল মিষ্টি জল বলে। তো যখন থেকে মাছের পরিবহনটা বাড়তে থাকে, ডিমান্ড বাড়তে থাকে আগের সরকারের আমলে, তখন থেকে মাছ চাষের ওপর লোকের দৃষ্টি পড়ে। এই প্রচুর ভেরি তৈরি হয়, ভেরি আজকে তৈরি নয়, একের পর এক ভেরি তৈরি হয়। মূলত চিংড়ির চাষ অত্যন্ত লাভজনক, লক্ষ কোটি টাকা চিংড়ি থেকে আয় করেছেন মানুষরা, এখনও করেন যারা ভেরির মালিক। এই ভেরিটা হলো কি করে? জমি লিজ নিয়ে। লিজটা কি করে নেওয়া হতো? যারা জমির মালিক এবং যারা ভেরির মালিক তাদের মধ্যে একটা মিউচুয়াল চুক্তি হতো। কি সেই চুক্তি? জমির দাম যে ভেরির মালিক সব থেকে বেশি দিতে পারবেন তিনি জমিটা পেতেন এবং জমির লিজের টাকা জমির মালিক পেতেন। এই যেটাকে আমরা জলকর বলে শুনছি, দেখবেন টেলিভিশনে শব্দটা ঘুরছে জলকর, ওই লিজটাকে বলা হয় আসলে জলকর, কারণ তিনি তার জমিতে জল ঢোকারও অনুমতি দিচ্ছেন ভেরি করার জন্য, 1 নম্বর। 2 নম্বর, এই যে মেছো, যেটা ভেরি বলছি স্থানীয় ভাষায় সেটা মেছো ঘেরি। এই সুন্দরবন, এই প্রত্যন্ত অঞ্চলে, মেদিনীপুরে এই অসংখ্য এরম মেছো ঘেরি আছে। এবার আমি একটু পিছিয়ে যাই। আমি 2006-07 যে সময়টা বামফ্রন্ট সরকারের পায়ের তলা থেকে জমি সরছে, ইনফ্যাক্ট যে সময়টা আমাদের মতো সামান্য অভিনেতাদের লোকে আলাদাভাবে চেনে, অন্তত আমার ক্ষেত্রে এই সময়টার আগে আমার অভিনেতার বাইরে যারা আমাকে চিনতেন আর কোনো পরিচয় তারা জানতেন না। আমি সেরকম কোনো পরিচয় ছিলও না। এই সামাজিক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার সূত্রপাত সেখান থেকে। ইনফ্যাক্ট আমার ক্ষেত্রে এই টেলিভিশন চ্যানেলই আমার প্রথম সূত্রপাত এই নানা বিষয় নিয়ে কথা বলা। আর সিপিএমের নেতারাও তখন জানতেন না যে আমি এতটাই সিপিএমের সমর্থক, কারণ সিপিএম দলের সঙ্গে আমার কোনোদিনই কোনো সম্পর্ক ছিল না, আজকেও নেই। যেভাবে সমর্থক সেদিনই ছিলাম, আজকেও আছি, আগামী দিনেও থাকবো। দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এইখানে আমরা দেখি 2011 নির্বাচন, রেজাল্ট কি? বামফ্রন্ট হেরে যায়। ওই অবস্থায় এই নিরাপদবাবু, যিনি প্রাক্তন বিধায়ক সিপিআইএমের,
তিনি কিন্তু জিতেছিলেন 2011 নির্বাচনে। তারপর আমরা কি দেখি 2013 পঞ্চায়েত নির্বাচন। সেই পঞ্চায়েত নির্বাচনেও বামেরা কিন্তু খুব খারাপ রেজাল্ট করেনি। আমি নাম্বারগুলো আপনাদের বলে দিচ্ছি। জেলা পরিষদে 25টার মধ্যে 16টা, পঞ্চায়েত সমিতিতে 10টার মধ্যে 5টা, গ্রাম পঞ্চায়েতে 90টার মধ্যে 47টা সিট তারা পেয়েছিল, কিন্তু না, সবগুলো রাখতে পারেনি। ফাইনালি তারা রাখতে পেরেছিল পঞ্চায়েত সমিতিতে 4টে, গ্রাম পঞ্চায়েতে 43টা সিট তারা রাখতে পেরেছিল। কেন পারেনি? ঠিক যেভাবে বিজেপি নির্বাচনে জেতা রাজ্যগুলোকে ভাঙিয়ে দখল করে, ঠিক একই কায়দায় তৃণমূল এই রাজ্যে একের পর এক জেলা পরিষদ পুরসভা ভেঙে দিয়ে দখল করেছে। তারপরে 2016 নির্বাচন, 16 নির্বাচন নিরাপদ সর্দার, তাই তো, উনি হেরে যান। তখনও ওনার কিন্তু ভোট পার্সেন্টেজ ছিল 31%, উনি ভোট উনি পেয়েছিলেন, মানে তখনও জনভিত্তি কিছুটা উনি ধরে রেখেছেন। তারপরে আমরা দেখি ঐতিহাসিক 2018 পঞ্চায়েত নির্বাচন, যেখানে পশ্চিমবঙ্গকে প্রায় বিরোধী শূন্য করার ডাক দেওয়া হয়, আক্ষরিক অর্থে সেটাই হয়ে দাঁড়ায়। আমি এই ব্যাকগ্রাউন্ডও বললাম এই কারণে, এই যা যা দুর্নীতি দেখছি সব তো পঞ্চায়েত গ্রামাঞ্চলে। এই পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সর্বত্র যদি শুধু তৃণমূল 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 হয়, তাহলে কোথায় কি হচ্ছে সেই খবরটা বাইরে আসার সুযোগ কম এবং প্রতিবাদ করার লোক থাকবে না। এই অবস্থায় থেকে আজকের ঘটনার সূত্রপাত। এবার আমি একদম রিসেন্ট পাস্টে চলে আসি। আজকের আনন্দবাজারে অনিতা অগ্নিহোত্রী লেখা আছে একটা, উনি লিখছেন এই মহিলা নির্যাতন সম্পর্কে 2021-এ সর্বোচ্চ স্তরে অভিযোগ জানানো হয়েছিল, পুলিশ সেখানে কর্ণপাত করেনি। তারপর আমি রিসেন্ট পাস্টে আসি। অনেকে বলছেন যে শাহজাহানকে টার্গেট করে এটা করা হয়েছে। আচ্ছা, কী করে টার্গেট হলো আমার তো মোটা মাথায় ঢুকছে না। হ্যাঁ, যেটা হতে পারে 31শে জানুয়ারি ওই যে পেতনিখোলা কর্ণখলি গ্রামের প্রান্তিক মানুষটা তারা এসে জড়ো হলেন থানার সামনে 4টে দাবি নিয়ে। কি দাবিগুলো ছিল? এক হচ্ছে লিজের টাকা এককালীন ফেরত দিতে হবে, 2 হচ্ছে জমিকে চাষযোগ্য করে ফেরত দিতে হবে, 3 হচ্ছে মহিলাদের ওপর নির্যাতনের বিচার চাই, 4 হচ্ছে উত্তম সর্দার, শিবু এবং শেখ শাহজাহান তাদের বিচার চাই। প্রশাসন কর্ণপাত করে না। তখন তারা কি ঠিক করে? তারা ঠিক করে থানার সামনে প্রত্যেকদিন 3 ঘন্টা করে তারা অবস্থান করবে। সমস্ত রিপোর্ট পাবলিক ডোমেনে আছে, যে কেউ চেক করতে পারেন। থানার সামনে 3 ঘন্টা করে তারা অবস্থান করবেন। এই অবস্থান ভাঙতে ওখানে শিবু উত্তমের বাহিনী আসে, থ্রেট করে, কাজ হয় না, তারা ফিরে যায়। আবার 7 জানুয়ারি আবার তারা ফিরে আসে। সেদিন কী হয়েছিল গোটা পশ্চিমবঙ্গের মানুষ সেটা দেখেছেন। গ্রামের মানুষ রিটালিয়েট করে। অনিতা অগ্নিহোত্রী খুব সুন্দর ভাষায় এটার নাম দিয়েছেন মরিয়ার মুখে মারণের বাণী। এই ফ্লাড গেটটা খুলে যায়। একের পর এক অভিযোগগুলো কি? লিজের টাকা না দেওয়া, জোর করে জমি দখল, ব্যাপক অত্যাচার। কথা না শুনলেই টেলিভিশনে সব চ্যানেলে দেখবেন কোদালের বাট শব্দটা ঘুরছে, কোদালের বাট দিয়ে তাদের মারা, এবং ফাইনালি রাত বিরেতে মহিলাদের ডেকে আনা। আচ্ছা, মহিলাদের ডেকে আনা না আনার সহজতম পথ চলে উত্তম এবং শিবুর কল লিস্টটা চেক করা, ফোন করেছিলেন কিনা, তাহলেই বোঝা যাবে যে তাদের ডাকা হতো কি হতো না। এত কথার দরকার ছিল না। প্রশাসন এখনও অবধি সেটা কুণালদার আমাদের জানাতে পারেননি বা প্রশাসন জানায়নি। কারণ কথা হচ্ছে, এই যখন অভিযোগ উঠছে তখন অনারেবল সিএম তিনি টেলিভিশনে বলেছেন তার নির্দেশে রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন ওখানে যান। সেই ভিডিও আমার কাছে আছে, চাইলে আমি এখানেই প্লে করতে পারবো। উনি যখন গ্রামবাসীদের সাথে কথা বলছেন, জানতে চাইছেন কি হয়েছে, সেখানে একজন ভদ্র মহিলার সামনে যখন কথা হচ্ছে উনি বলছেন আর কি হয়েছে। উনি পরিষ্কার জিজ্ঞেস করছেন শ্লীলতা হানি, তার উত্তরে উনি বলছেন হ্যাঁ। আমি বলছি রেকর্ড আমার কাছে আছে, আমি চাইলে দেখিয়ে দিতে পারবো, স্ক্রিনশট নেওয়া আছে। আমাদের রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসনের সামনে যখন একজন মহিলা বলছেন শ্লীলতাহানির অভিযোগ করছেন, তখন এটা নিয়ে আর কোনো সংশয় থাকে না। তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে বলছে এটা মিথ্যে অভিযোগ। কিন্তু না, সরকার কিন্তু পুরোটা ফেলে দিতে পারেনি। সরকার কি করলো? পরের দিন পুলিশের টিম গেল, লেডি অফিসার গেলেন গ্রামে গ্রামে মানুষের সাথে কথা বলতে, বাড়ি বাড়ি। তারা টেলিভিশন ক্যামেরা বেরিয়ে এসে কী বললেন? কিছু অভিযোগ তারা পেয়েছেন, তার সঙ্গে এটা বলে এসেছেন বাকি অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু ইন রাইটিং। এবার দেখুন, এই উত্তম, শিবু, শেখ শাহজাহান এদের সঙ্গে মানুষের অভিযোগটা স্টেট পুলিশের বিরুদ্ধে। তাহলে প্রশাসন খুব ভালো করে জানে এই উত্তমদের ভয়ে গ্রামের মানুষ ওই ইন রাইটিং অভিযোগ দিতে পারবে না। আর সেই সুযোগে প্রশাসন দাবি করবে যে মহিলা নির্যাতনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি, সবটা সাজানো, সবটা মিথ্যে। কিন্তু না, তাতেও কাজ হয়নি। আন্দোলনের ঝাঁজ বাড়তে থাকে, বিভিন্ন দিক থেকে চাপ আসতে থাকে, আন্দোলনের ঝাঁজ বাড়তে থাকে। এবং মূল যে অভিযুক্ত, মানে যার বিরুদ্ধে গ্রামের মানুষের 3টে মানুষ, উত্তম, শিবু এবং শেখ শাহজাহান,
সেই শেখ শাহজাহান সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন কি করেছেন শেখ শাহজাহান। আচ্ছা, কি করেছেন আমি সেই প্রসঙ্গে একটা কথা আপনাদের পড়ে শোনাই। এই গ্রামের মানুষটা সংবাদপত্রকে তার সম্পত্তির একটা লিস্ট দিয়েছেন, আমি কিছুটা পড়ে শোনাচ্ছি। টুকটাক এদিক ওদিক ভুলভ্রান্তি থাকতে পারে, আগেন পাবলিক ডোমেনে আছে, আপনারা চেক করতে পারেন। সেখানে লেখা হচ্ছে ধামাখালিতে 3টে গেস্ট হাউস, ধামাখালের নদীর চর দখল করে হ্যাচারি সেন্টার, ধামাখালি বাস স্টপ করে প্রচুর ঘর, 2টি ইটভাটা, নামে বেনামে অনেকগুলো ফিশারি, সরবেরিয়া স্কুলের সামনে 5তলা বিশাল বাড়ি, মাছের আড়ত, অসংখ্য দোকান, নিজের মাছের আড়ত, 100 বিঘা সম্পত্তির ওপর নারকেল গাছের বাগান, পার্ক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তৃণমূল কংগ্রেস কখনো শেখ শাহজাহানকে জিজ্ঞেস করেছে এই সম্পত্তিটা কোথা থেকে হলো, পৈতৃক কিনা, ওনার ঠাকুরদার বা বাবার ছিল কিনা, কোন সময়ের মধ্যে সম্পত্তিটা হলো, করেননি। আসলে যেটা হয় দেখুন, অভিযোগটা যিনি বলছেন শেখ শাহজাহান কী করেছে তার বিরুদ্ধে একই অভিযোগ, আমি অভিযোগ বলেই বলবো, কিন্তু অভিযোগের চরিত্রটা একই, বিপুল সম্পত্তির মালিক। মানে পশ্চিমবঙ্গের সাধারণ গরিব মানুষের ভাগ্য হচ্ছে এটাই যে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে, তারা কন্যাশ্রী পাবে, আর বিভিন্ন রকম ভাতা পাবে, কিন্তু তার বাইরে তাদের যদি কি নিজস্ব সম্পদ কিছু থাকে সে ব্যাপারে তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্ট, মানে সেটা সবটাই নেতাদের ঘরে দিয়ে আসতে হবে, তাদের নিজেদের আর কোনো সম্পদ থাকবে না, সম্মান থাকবে না। আচ্ছা, এই প্রসঙ্গে কুণালদা বলছিলেন যে আগের বা তার আগের জমানায়, আমিও বলি যে হ্যাঁ, এই সমাজ বিরোধীরা কি রাজনীতির অঙ্গনে প্রথম, নতুন না, একেবারেই নয়, আগেও ছিল, আজকেও আছে, পরেও থাকবে। কিন্তু যেটা নতুন সেটা হচ্ছে সমাজ বিরোধীরা আসলে এত বড় নেতা হওয়ার সুযোগ পায়নি। যেটা করা হয়, রাজনৈতিক দল তাদের ভোটের সময় ব্যবহার করে, বা এই সমস্ত ভেরি অঞ্চলে যাতে ভেরি লুট না হয় তার প্রয়োজনে মাসলবানদের ব্যবহার করা হয়। কিন্তু অ্যান্টি সোশ্যালি শেখ শাহজাহান, উত্তম শিবুদের মতো যারা বিপুল সম্পত্তির মালিক এই কয়েক বছরে কোথা থেকে পেলে কেউ জানে না। একই সঙ্গে আমি অরূপ দাবা কুণালদাকে বলবো যে ওই 77 থেকে 2011 অব্দি যিনি এখানে বিধায়ক ছিলেন নিরাপদ সর্দার, আমি যেমন শেখ শাহজাহানের সম্পত্তির লিস্টটা পড়লাম, উনিও নিরাপদবাবুর সম্পত্তির লিস্টটা আমাদেরকে পড়ে শোনান, বা পশ্চিমবঙ্গে 30-34 বছর যারা পঞ্চায়েত চালিয়েছে তাদের সম্পত্তির লিস্টটা আমাদের পড়ে শোনান, আমরা বুঝতে পারবো। পার্থক্যটা হলো এখানে এই সমস্ত সমাজবিরোধীরা তারা হলো নেতা, তারা হলো এলাকার নিয়ন্ত্রক, তারা নেতা হলে যা হয় তাই হতে থাকলো। কিন্তু না, ঘটনা এখানেই শেষ নয়। যেটা আমি বলতে চাই যে তৃণমূল কংগ্রেস কখনোই কোনো ঘটনার রুটে গিয়ে সমস্যার সমাধান করতে চাইনি, সেটা শিক্ষা দুর্নীতি হোক, খাদ্য দুর্নীতি হোক, বা নন্দীগ্রাম হোক। নন্দীগ্রামে কি শুনেছিলাম আমরা, চটি পুলিশ, আবার ফিরে এলো সুন্দরবনে চটি পুলিশ। আমরা বলেছিলাম ডাল মে কুছ কালা হয়। আমরা দেখলাম গত বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান সেনাপতি তিনি বলে দিলেন চটি পুলিশ আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো। সেই সুন্দরবনে একই চটি পুলিশ দেখতে পাচ্ছি আমরা। নন্দীগ্রামের গুলি চালানোর কোনো বিচার পাইনি। আমরা যে মিছিলে হেঁটেছিলাম সেই মিছিল ছিল ঘর ছাড়াদের ঘরে ফেরানোর দাবিতে। আই রিপিট, ঘর ছাড়াদের ঘরে ফেরানোর দাবিতে, গুলি চালানোর সপক্ষে নয়। তাদের বিচার আমরা আজকেও চাই। এত বছর রাজধর্ম তারা কি পালন করেছে? আমরা সেই লোকগুলো শাস্তি পেয়েছি, দেখেছি? পাইনি আমরা। আমি সবশেষে দুটো কথা বলবো। দেখুন, এই যে বলা হচ্ছে নিরাপদ সর্দার, ওখানে কত বড়, এই সুকুমার বাবু বলেছিলেন যে উনি নাকি বিরাট এই আন্দোলনের পেছনে ওনার মাথা বিরাট কাজ করছে। উনি কি করেছেন আমি সত্যি এখন অবধি জানি না। ওনার পার্টি বলেছে উনি ঘটনার সময় স্থলে ছিলেন না, কিন্তু জায়গায় না থাকলেই তিনি সেই ঘটনার মধ্যে ইনভলভ থাকবেন না এরকম ভাবার মতো নির্বোধ আমি অন্তত নই। সবটা শুনে দেখে বুঝে আমার যেটা মনে হচ্ছে এটা হতে পারে যখন শেখ শাহজাহান ইডির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, গা ঢাকা দিয়েছে, হয়তো তিনি সময়টাকে উনি আদর্শ সময় বলে মনে করছেন, গ্রামের মানুষকে কনফিডেন্স দিয়েছেন যে তোমরা এখন তোমাদের প্রাপ্য দাবিটা আদায় করো, লড়াই করো, নতুন করে আন্দোলন শুরু করো। আর এটাই এখনকার বিধায়ক তিনি এই কথাটা তার সম্পর্কে যিনি বলেছেন যে উনি মেন মাথা, যদি এটা সত্যি হয়ে থাকে আর নিরাপদবাবু যদি সত্যিই কাণ্ড করে থাকেন, তাহলে আমি বলবো পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এরকম নিরাপদবাবু আরও জন্মাক, তাতে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নামবে তাদের হকের অধিকার বুঝে নেবার জন্য। আর সবশেষে একটা কথা বলবো আমি, যে এই যেটা সুমন শুরু করেছিল তেভাগ আন্দোলন, সন্দেশখালী তেভাগ আন্দোলনের ইতিহাস অনেক পুরনো। আলতাফ মোল্লা শহীদ হয়েছিলেন, তার বাড়িতে আশ্রয় থেকে হেমন্ত ঘোষাল আরও অনেক বামপন্থীর নেতৃত্ব আছে, লড়াই করেছিলেন। তাই এই মানুষগুলোর লড়াইকে কোনো সম্প্রদায় দিয়ে, রং দিয়ে, জাত দিয়ে, ধর্ম দিয়ে, বর্ণ দিয়ে দেখবেন না। এটা জমির আন্দোলন, রুটি রুজির আন্দোলন। এবং দেখুন, যারা ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন ওই গোবিন্দবাবু উপপ্রধান, তার বিরুদ্ধে কী অভিযোগ? জব কার্ডের টাকা পায়নি।
না, অরূপদা বলছেন কেন্দ্রের আসা টাকা নয়, না আসা টাকা নয়, যে টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, কারো 18,000 সে বলেছে 2,000 রেখে 16,000 দিতে হয়েছে, কারো 24,000 সে বলেছে 2,000 রেখে 22,000 দিতে হয়েছে, কেউ বলেছে আমি 37 দিন কাজ করে টাকা এসছে পুরো টাকা দিয়ে দিতে হয়েছে। মুদিখানার দোকানের লোক এসে বলছে এরকম মুখ ঢেকে নয়, মুখ খুলে বলেছে আমার 1.5 লাখ টাকা পাও না। কাপড়ের দোকানের মালিক একজন বলছে টোটো দেবে বলে টোটো টাকা নিয়েছে, টাকা দেয়নি, বাঁধের জন্য টাকা নিয়েছে। এটা কোনো একজনের বক্তব্য হতে পারে না। এই যে ফ্লাড গেটটা খুলে গিয়েছে, সরকার যদি প্রথমেই শেখ শাহজাহানদের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে ফ্লাড গেটটা খুলতো না, হয়তো এখনও মানুষ তাদের পাশেই থাকতো। আমি ওখানকার মানুষদের বলবো আজকে যারা ওখানে পাট্টা পাচ্ছেন, টাকা অল্প অল্প ফেরত পাচ্ছেন, এই টাকাটা রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের দিচ্ছেন না, জেলা সভাধিপতি দিচ্ছেন না, স্থানীয় বিধায়ক দিচ্ছেন না, আপনাদের এমপিও দিচ্ছেন না। বাঘ ঠেলায় পড়লে নারকোল গাছে ওঠে, এখন ঠেলায় পড়ে দিতে বাধ্য হচ্ছে। তার জন্য যদি কোনো ভূমিকা থেকে থাকে নিরাপদবাবুর, আমি তার জন্য ওনাকে ধন্যবাদ জানাবো। আগামী দিনে ডান বাম দিদি মোদি যে দলই নির্বাচনে আসুক না কেন, কারো কথায় অন্ধবিশ্বাস করবেন না, বাস্তব অভিজ্ঞতার সঙ্গে নিজের অভিজ্ঞতা মিলিয়ে নিন, ব্যক্তিকে বুঝুন, চিনুন, জানুন, তারপরে তাকে ভোট দিন। আর সবশেষে একটা কথা বলবো আমি, যে বুদ্ধিজীবীদের পথে নামা না নামা নিয়ে প্রচুর কথা চলছে, আমি একটা কথা বলবো যে না, এটা নিয়ে কেউ দুঃখ করবেন না, অভিযোগ করবেন না, এটা যার যার চয়েস। এ প্রসঙ্গে নাসিরুদ্দিন স্যার একটা কথা বলেছেন, জাস্ট একটা ছোট্ট 2 লাইনের কোটেশন, ওটা দিয়ে শেষ করব আমি। উনি বলছেন যে দিনের শেষে শত্রু বাক্য নয়, দিনের শেষে শত্রু বাক্য নয়, মিত্রের নীরবতাই ভাবায়। আমাদের চাষিরা যখন কনকনে ঠান্ডায় বসে থাকেন, আমরা অন্ধ হয়ে থাকতে পারি না। চুপ করে থাকা মানে অত্যাচারীকেই সহ্য করা। তাই সন্দেশখালী ঘটনার পর যারা শেখ শাহজাহানদের পাশে থাকবে বলে চুপ করে আছেন, তাদের সেখানে থাকতে দিন। আপনার পথ আপনি ঠিক করুন, আমার পথ আমি ঠিক করেছি। আমার বিশ্বাস পশ্চিম সুন্দরবনের মানুষ, সন্দেশখালীর মানুষ যারা লাঠি হাতে সত্যিকারের বাঘকে তাড়ায়, তারা আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষকে পথ দেখাবে। সবাই ভালো থাকবেন, সন্দেশখালীর লড়াইয়ের পাশে আমরা আছি। ধন্যবাদ বাদশা। নাসিরুদ্দিন শাহ দিয়ে শেষ করলো অভিনয় জগতের মানুষ। আমি রাজনীতির কথা আসবো, কিন্তু যেহেতু বাদশা অভিনয় জগতের মানুষ, সেই জন্য 1975 সালে রিলিজ হওয়া একটা ব্লকবাস্টার সিনেমার সংলাপ একটু মনে করিয়ে দিই। শক্তি সামন্তের অমানুষ ঘটনাচক্রে শক্তিপদ রাজগুরুর লেখা নয়া বসত উপন্যাস অবলম্বনে এই সিনেমায় একটা সংলাপ ছিল উৎপল দত্তের মুখে। আর সব থেকে আশ্চর্যের কথা কি জানেন? উত্তম কুমার, উৎপল দত্ত বা শর্মিলা ঠাকুরদের নিয়ে আজ থেকে 49 বছর আগে সিনেমাটার শুটিং হয়েছিল এই সন্দেশখালী 2 নম্বর ব্লকে। মহিম ঘোষাল, মানে যে উৎপল দত্ত অভিনীত চরিত্রটি, তার মুখে একটা সংলাপ ছিল যে দুঃখের কথা আর কি বলবো স্যার, এই যে এলাকাটা দেখছেন সবটাই মধু চৌধুরীর জমিদারির অংশ ছিল। মদ, মেয়ে মানুষ, স্মাগলিং, গুন্ডাগিরি, গুণের আর শেষ নেই। 49 বছর পর রিলের সংলাপ অভিযোগের আকারে যেন রিয়েল লাইফে উঠে আসছে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? ঠিক আজকে যেভাবে 144 ধারা জারির একটা খোঁড়া অজুহাতে প্রতিদিন বিরোধীদের আটকে দেয়া হচ্ছে, বাম আমলেও প্রায় প্রত্যেকটা ঘটনায় তৎকালীন বিরোধীদের, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যদের ওই 144 ধারা জুজু দেখিয়ে আটকে দেয়া হতো। কিছুদিন আগে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে গত 20 বছরের আমি একটা সিরিজ করেছিলাম, কি কোন জায়গাগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো হয়েছিল, তিনি কি বলেছিলেন, তৎকালীন বাম সরকার কি বলেছিল। 62 দিন ধরে সিঙ্গুরে 144 ধারা জারি করে রেখেছিল বামফ্রন্ট সরকার। আজ বলা হচ্ছে বিরোধী নেতানেত্রীরা গেলে নাকি অশান্তি বাড়বে সন্দেশখালীতে। 1993 সাল মনে করুন, কাকলি দিয়ে আছেন, কুণালদা আছেন। 31 অক্টোবর হুগলির ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুট মিলের ঠিকাকর্মী ভিকারি পাসওয়ান নিখোঁজ হলেন। সেই সময় তেলেনিপাড়ার চটকল এলাকায় যাতে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না ঢুকতে পারেন, তার জন্য জ্যোতি বসুর পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত তেলেনিপাড়া থেকে বহু দূরে ওই বৈদ্যবাটি রেলগেটের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ আটকে দিল। প্রতিবাদে জিটি রোড অবরোধ করেছিলেন মমতা। অর্থাৎ এ রাজ্যে যুগে যুগে শাসকের হাতে বিরোধীদের আটকানোর হাতিয়ার হলো এই 144 ধারা। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরাও যার বিরুদ্ধে সরব হচ্ছেন, প্রশ্ন তুলছেন তারা। যাই হোক, আমার পরের বক্তা কাকলি ঘোষ দস্তিদার। শুভ সন্ধ্যা সকলকে। আমি প্রথমেই বলতে চাই, একজন মা হিসেবে, একজন নারী হিসেবে, একজন চিকিৎসক হিসেবে, যে এরকম ঘটনা যদি কোনো মহিলার সঙ্গে ওখানে ঘটে থাকে, তাহলে পরে কিন্তু তাকে অনুরোধ করব সরাসরি, যে ক্যাম্পগুলো এখনো চলছে
এবং সেখানে বিডিও নিজে বসছেন, আধিকারিকরা বসছেন, নথিভুক্ত করছেন। সেখানে গিয়ে যথাযথভাবে আপনার কমপ্লেনটা জানান, কেননা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যথাযথ ব্যবস্থা নিতে তৈরি। তাই জন্যই কিন্তু তিনি বারে বারে সেখানে আধিকারিকদের পাঠাচ্ছেন এবং এরকম ঘটনা অনভিপ্রেত। তারপরে আমি সুমনকেই বিশেষ করে বলতে চাই যে দেখো, সাংবিধানিক যে সম্মান, গণতান্ত্রিক সম্মান, আমাদের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতাকে দিয়েছে, তাকে সম্মান জানানো উচিত, সৎ ব্যবহার করা উচিত। আমরা অনেকগুলো চ্যানেলে এমন এমন ঘটনা দেখছি, শুনছি, যেগুলো কিন্তু এই সাংবিধানিক যে অধিকার, এই অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে। আমি অনুমতি নিয়েই একটা ছোট্ট ভয়েস রেকর্ডিং শোনাতে চাই। কার এটা আমি বলবো না, আপনারাই বুঝে নিন, কেননা আপনারা গলাটা শুনছেন এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। Sandeshkhali there, now that the 140 and also we were hearing that we would ask for CBI investigation for this thing for Sandeshkhali. That's a great, ma'am. There is a little, I want to add something that can we turn this Sandeshkhali incident? So can we turn this into a revolt like Shingur or Nandigram? Yeah, so we want to do that. We definitely want to do that, and we are planning. We are in a planning stage how to take it forward, and definitely we are going to do it. Thank you. More power to you. Thank you. We are all with you. আপনারা গলাটা চেনেন এবং আমি অনুরোধ করব যারা রাজনীতি করতে আসেন তারা যেন মানুষের স্বার্থে আসেন, রাজনীতির স্বার্থে আসেন, দেশের স্বার্থে আসেন। তারা যেন রাজনীতির মঞ্চটাকে ব্যবহার করে কখনো ক্ষমতা দখল করে আমি শুধু নিজেকে এগিয়ে নিয়ে যাব এই চিন্তাধারায় না আসেন। এবং ব্যক্তিগতভাবে আমি জানতাম যে ওনার নামটা অগ্নিমিত্রা পল, উনি শাড়ি টাড়ি ছাপেন, কিন্তু আজ ওনার বক্তৃতাতে দেখলাম যে উনি ভালো নাটকও করতে পারেন এবং ভালো নাটকও করতে পারেন। ডোন্ট টক লাইক দ্যাট উইদাউট নোয়িং। আপনি জানেন না কার সঙ্গে কথা বলছেন, ওপেন ফোরামে সরাসরি এই নিয়ে আলোচনা করব, ফরম্যাটটা কাটবেন না প্লিজ। আপনি জানেন না আপনি কার সম্বন্ধে কথা বলছেন, আপনি কার, শুনুন, আপনি যখন কথা বলেছেন আমি আপনাকে ডিস্টার্ব করিনি, কেননা সেটা আমার রাজনৈতিক সৌজন্য সভ্যতা, কিন্তু আপনি আঙুল তুলছেন প্রত্যেকের এগেইনস্টে। হ্যাঁ, সেটা তো হতেই পারে, হ্যাঁ হতেই পারে, আমি তো খারাপ বলিনি, আপনি তো খারাপ বলিনি, আমি বলেছি আপনি নাটকটাও ভালো করেন, সেটাও করেন, নাটকটাও ভালো করেন। এবারে আমি যেটা আপনাদেরকে বলতে চাই যে পশ্চিম বাংলায় রাজনীতিটা এত নিম্ন জায়গায় নিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের এই উঠতি নেতা নেত্রীরা, যে আমাদের লজ্জা করছে ভাবতে যে শাসক দল অর্থাৎ আমরা যারা মানুষের কাজ করছি আমাদেরকে এই নিম্ন শ্রেণীর ব্যক্তিত্বদের বিরুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে। এরা গিয়ে মিথ্যা কথা বলে 22 তারিখে মন্দির প্রতিষ্ঠা হওয়ার 10 দিন আগে লোকের বাড়ি বাড়ি চাল দিয়ে আসলো প্রসাদ বলে। আমরাও ধর্মভীরু মানুষ, ধর্মান্ধ মানুষ এখানেও আছে, এবং সেই পুজোর আগে যে প্রসাদ হয় না এটা এনাদের জানা উচিত। বাংলার বুকে বাংলার মানুষকে ঠকাতে আসবেন না। এখানে মহিলাদের নিয়ে এসছেন, কুণালদার সঙ্গে আমি একমত, এবং এনারা কিছুতেই কেস নাম্বারটাও বলছেন না। আমি ব্যক্তিগতভাবে মধ্যপ্রদেশে গেছি, ত্রিপুরাতে গেছি, গোয়াতে গেছি, হাতরাসে গেছি, উন্নাওতে গেছি, মণিপুরে গেছি। ব্যক্তিগতভাবে আমি যে চিত্র দেখে এসেছি ডবল ইঞ্জিন সরকারের, সেখানে এনারা কোথায় থাকেন? যে কার্গিলের সৈনিক তার স্ত্রীকে একদম নগ্নভাবে রাস্তার উপরে শ্লীলতাহানি হতে দেখেছেন এবং সেই সৈনিক বলেছেন তাকে হ্যাটস অফ যে আমি বর্ডারে কার্গিলের ওখানে
দেশকে রক্ষা করেছি, কিন্তু মণিপুরে আমার স্ত্রীকে রক্ষা করতে পারিনি। সেই ছবিও কিন্তু সারা দেশ দেখেছে। হাতরাসে আমি সেই জ্বলন্ত দেহটা দেখেছি, যে দেহটাতে এরা আগুন লাগিয়ে দিয়েছে। এদের সেঙ্গার বলে যে বিধায়ক মধ্যপ্রদেশে গর্ভবতী নারীকে ধর্ষণ করে আগুন জ্বালিয়ে দিয়েছে, তখন ওনার বক্তৃতা আর এই নাটক কোথায় ছিল? আমি সারা ভারতবর্ষ ঘুরে ছুটে বেরিয়েছি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সংবেদনশীল নেত্রী, তার নির্দেশে মহিলাদের উপরে যে অত্যাচার, যে নৃশংস অত্যাচার ভারতীয় জনতা পার্টি ভারত জুড়ে করছে, তার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। আপনি যদি যথাযথ মহিলা হিসাবে মহিলাদের উপরে অত্যাচারের প্রতিবাদ করতে চান, তাহলে সে মহিলার রাজনৈতিক রং দেখবেন না। আপনি সব মহিলার উপর অত্যাচারের যদি নিন্দা করতে জানেন, যদি নিন্দা করেন, তবে আপনি রাজনৈতিক একজন ব্যক্তি বলে নিজেকে দাবি করতে পারেন। আমি যেমন মধ্যপ্রদেশ, মণিপুর, উন্নাও, হাতরাস, উত্তরপ্রদেশ সবকটা জায়গার কথা বললাম। আসামে অ্যারেস্ট হয়েছিলাম, আপনাদের ডবল ইঞ্জিন সরকারের বদান্যতায় ছিলাম। এবং তারপরে আমি বলতে চাই যে আমি প্রশ্ন রাখতে চাই, মনীষা মুখার্জি কোথায় গেল? আমি প্রশ্ন রাখতে চাই যে তাপসী মালিককে ধর্ষণ করে খুন কে করেছিল? ফেলানি বসাককে গর্ভবতী কে করেছিল? অনিতা দিওয়ানের যৌনাঙ্গের টর্চ কে ঢুকিয়ে দিয়েছিল? এই প্রশ্নগুলো করতে হবে। রাজনীতিটা বুঝে রাজনীতি করতে হবে। শুধু শুধু দাঁড়িয়ে ভাষণ দিয়ে গেলে হবে না। পশ্চিমবাংলার বুকে 35 বছর যা হয়েছে, তখন আপনি কোথায় ছিলেন? তখন তো আপনাকে প্রতিবাদ করতে আমি দেখিনি। আমি তখন 16, 17, 18 বছরের মেয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন 19-20 বছরের একজন বিরোধী নেত্রী। তার সঙ্গে সারা বাংলা তো ছুটে বেরিয়েছি, সারা দেশ ছুটে বেরিয়েছি। আপনাকে তো দেখিনি, আপনাদের নেতাদের তো দেখিনি। আজকে যে নেতা একজন সরকারি আধিকারিক মাথায় পাগড়ি পড়েছে বলে তাকে খালিস্তানি বলেছেন, সেই নেতাও কিন্তু তখন সেখানে ছিল না, প্রতিবাদ করতে কিন্তু যায়নি। দেশটাকে ভাগ করতে করতে ধর্মের ভিত্তিতে ভাগ, জাতের ভিত্তিতে ভাগ। আপনাদের এখানে এখন উচ্চ শ্রেণীর ভাগ, নিচু শ্রেণীর ভাগ। যদি এরকম হয় যে কেউ শিডিউল কাস্ট হয়, শিডিউল ট্রাইব হয়, তাহলে পরে মধ্যপ্রদেশের বিধায়ক তার মুখে পেচ্ছাপ করে দেওয়ার অধিকার রাখে, সেই রকম ভাগ। এগুলো আপনাদের চোখে পড়ে না? আপনারা এইগুলো না দেখে যেন তেন প্রকারে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য লিখিত নোট পড়ে নিয়ে এসে নাটক করছেন। ডোন্ট ডু ইট। আপনার যদি মনে হয় মানুষের স্বার্থে কাজ করবেন, বাংলার মানুষ আপনাকে নিশ্চয়ই কাছে টেনে নেবে, কোলে টেনে নেবে। কিন্তু যাদেরকে নিয়ে এসেছেন, একবার তারা বলছে আমরা তো দিদিকে ভোট দিই, তারপরের বার তারা বলছে আমরা তো ভোটই দিতে পারি না। তো মানুষ তো শুনেছে, রেকর্ডিং তো আছে। কাকে নিয়ে আসছেন একটু শিখিয়ে ভালো করে নিয়ে আসুন। যে যে ঘটনাগুলো এখানে ঘটেছে, সেই ঘটনাগুলো অনেকটা নিন্দনীয়, কিন্তু ইতিমধ্যেই বামফ্রন্ট আমলের পাট্টা দেওয়া রেজিস্ট্রেশন হয়নি। সেই জন্যও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আধিকারিকরা বসে কাজ করছেন। ইতিমধ্যে 17 জন অ্যারেস্ট হয়েছে এবং সেখানে যে যে নামগুলো এখানে আলোচিত হলো আমি সেগুলো চিনি না, কিন্তু শুনছিলাম তাদের মধ্যে 2-3 জন অ্যারেস্ট হয়েছে। আপনার বাড়িতেও একজন আছেন, বামফ্রন্টেরও একজন আছেন বিগত বিধায়ক, এবং বর্তমান শাসক দলেরও আছেন, এবং একজন অ্যারেস্ট হননি। কিন্তু 17 জন অ্যারেস্ট তো হয়েছে। সেখানে নেতারা যাচ্ছেন, সেখানে প্রতিকারের চেষ্টা করছেন এবং সেখানে শান্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন। বাংলা জুড়ে যে উন্নয়ন হয়েছে, জীবনে কোনোদিনও 35 বছরে কেউ ভাবতে পেরেছিল যে বিভিন্ন জায়গায় নদীর উপর দিয়ে সাঁকো দিয়ে না গিয়ে স্কুলের মেয়েরা, স্কুলের বাচ্চারা ব্রিজের ওপর দিয়ে যাবে? ভাবতে পেরেছিল? মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফল বেরোলে দেখা যাবে ছেলেদের থেকে মেয়েরা বেশি সংখ্যায় পরীক্ষা দিয়ে পাশ করছে, কেননা অর্থনৈতিক সহযোগিতা কন্যাশ্রী তারা পাচ্ছে। ভাবতে কোনোদিনও পেরেছিল যে 98% ইনস্টিটিউশনাল ডেলিভারি হবে, গর্ভবতী মায়েদের রাখার জন্য হাব তৈরি হবে এবং চাইল্ড অ্যান্ড ম্যাটারনাল মর্টালিটি কমতে কমতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে গিয়ে পৌঁছবে? আপনাদের যে ডবল ইঞ্জিন সরকারগুলো, আমিও দেখে এসেছি, উত্তরপ্রদেশে 12 গেছি, আমি মণিপুরে গেছি,
আমি আপনাদের মধ্যপ্রদেশে গেছি, যেখানে যেখানে আপনারা অত্যাচার করেছেন, আপনাদের বিধায়ক নিজে ধর্ষণ করেছেন, সেইখানে আমি তাদের বাড়িতে পৌঁছেছি, হেঁটে হলেও, মাথা কাপড় দিয়ে হলেও, গাড়ি ছেড়ে দিয়ে পুলিশকে অ্যাভয়েড করে হলেও আমি দেখে এসেছি আপনাদের রুদ্রমূর্তি, আপনাদের নগ্ন চেহারা। এখানে এসে নাটক করবেন না। আপনি রাজনীতি করতে চাইলে স্বচ্ছ রাজনীতি করুন, বাংলার মানুষের স্বার্থে রাজনীতি করুন। তখন ছিলেন না যখন বাংলার উপরে অত্যাচার হতো, এখন এসেছেন, রাস্তা তৈরি হয়ে গেছে, পরিশ্রুত পানীয় জল ঘরে ঘরে পৌঁছে গেছে, সবকটা রাস্তায় আলো জ্বলছে, সকলের পেটে ভাত আছে, সকলের হাতে কাজ আছে। যে টাকাটা আপনাদের দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের, আপনারা 2 বছর ধরে সেই গরিব মানুষগুলোকে বঞ্চিত করে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্যাম্প করে তাদের হাতে টাকা তুলে দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করছে। নন্দীগ্রামে আজকে আপনারা ক্যাম্প ভেঙে দিয়েছেন, লজ্জা করে না আপনাদেরকে? আজকে গরিব মানুষের বাড়িতে বাড়িতে চিঠি পাঠাচ্ছেন। আমার একটা অঞ্চল আছে, আমি নাম বলছি, গুমাটু, সেখানে 1200 বাড়িতে আপনারা আধার কার্ড ক্যান্সেল করার চিঠি পাঠিয়েছেন। 1200 বাড়ি মানে 4টে করে ভোট ধরলে 5000 ভোট, অর্থাৎ গোটা অঞ্চলটাকে আপনারা ভোট দিতে দেবেন না? এটা কোন ধরনের আপনাদের গণতান্ত্রিক পদ্ধতি? এটা কোন ধরনের ইলেকটোরাল পলিটিক্স? এটা কোন ধরনের সংবিধান মেনে চলা? কোন ধরনের কনস্টিটিউশনাল রেসপেক্ট? আপনারা বড় বড় কথা একদম বলবেন না। আমরা আপনাদের নগ্ন রূপটা দেখেছি, আমরা আপনাদের নগ্ন রূপটা চিনি। যখন এখানে অত্যাচার হতো আপনাদের দেখা যায়নি, এখন তৈরি থালার মোয়াটা সাজানো, আপনাদের মনে হচ্ছে যে বাংলায় আপনারা ক্ষমতাটা দখল করতে পারেন, যেন তেন প্রকার এনে মানুষকে ভুল বুঝিয়ে, মানুষের নামে ফেক কেস দিয়ে এবং অত্যাচার করে। আর দোসর কতগুলো চ্যানেলকে পেয়েছেন, আমি কোনো চ্যানেলের নাম করব না, কিন্তু সাংবাদিকতা সাংবাদিকতার মতো হোক। সাংবাদিকতা কখনো যেন এরকম না হয় যে সংবিধানকে লঙ্ঘন করে। নমস্কার। ধন্যবাদ কাকলিদি। ঠিকই, সাংবাদিকতা সাংবাদিকতার মতো হোক। কাকলিদি উন্নাও, হাতরাস, মণিপুর এই নামগুলো বললেন, সঠিকভাবেই বললেন, কিন্তু পাশাপাশি হাঁসখালি, কামদুনি, পার্ক স্ট্রিট এইগুলো বললেন না। তাপসী মালিকের কথা বললেন, কিন্তু তাপসী মালিকের বাবাকে তো সেদিন বলতে শুনলাম মনোরঞ্জন মালিক, যখন ঘটনা ঘটল হাঁসখালিতে, যে তাপসী আমার বিচার পায়নি, হাঁসখালিও পাবে না। তৃণমূল নেতারা বারবার যে প্রশ্নটা তুলছেন সেটা হচ্ছে সন্দেশখালির ওই মহিলারা এতদিন পুলিশের কাছে যাননি কেন? মাত্র আমি বলেছিলাম 2 অক্ষরের একটা ছোট্ট শব্দ, এই প্রশ্নের উত্তরটা তাতে দেয়া যায়। ভয়। কীরকম ভয়, কতটা ভয় সেটা বুঝতে তৃণমূলের প্রত্যেকে এখন কথায় কথায় যে ভয়ঙ্কর ঘটনাটার উদাহরণ টানেন এবং সঠিকভাবে টানেন, টেনে ঠিক করেন, সেই ঘটনাটায় চলে যাব। গুজরাটের বিলকিস বানু গণধর্ষণ মামলা। আমরা প্রত্যেকে জানি যে গুজরাটে ভোটের ঠিক মুখে এই মামলায় দোষী সাব্যস্ত 11 জনকে স্বাধীনতা দিবসের দিন রীতিমতো সংবর্ধনা দিয়ে জেল থেকে মুক্ত করা হয়।